অনুভূতির সংমিশ্রণ। ত্রিধা মোহিনী ছদ্মনাম। পর্ব ১। রেস্টুরেন্ট ভর্তি মানুষের সামনে ইমরেত ভাইয়া আমাকে ধুমাইয়া একটা থাপ্পড় মেরে দিয়েছে। আমি গালে হাত দিয়ে চোখ নিচু করে দাঁড়িয়ে আছি, আরেক হাত দিয়ে চোখের জল মুছছি। পুরো নাম আদৃশ চৌধুরী ইমরেত। দেখতে মাশাল্লাহ তাদের বংশের সবচেয়ে সুদর্শন পুরুষ, সাথে লম্বার দিক দিয়েও। বয়স 28 ওনার। অলওয়েজ গম্ভীর মুখের আর ফর্মার লুকে থাকা উনার অভ্যাস। কথা এত বেশি কম বলে যে সব কথার উনার হ্যাঁ বা না এর মধ্যে শেষ। উনার কথার হেরফের যদি হয় উনার বাড়িতে তাহলে তো ওই দিন যুদ্ধ লেগে যায়। দেশের সফল ব্যবসায়ী প্লাস ডাক্তার হওয়ার সুবাদে তিনি বিভিন্ন বিজনেসম্যানদের কাছ থেকে তার মেয়ের জামাই হওয়ার অনেক প্রস্তাবও পেয়েছে, কিন্তু উনি মনে হয় সালমানের খানের পথ অনুসরণ করতে চান, অর্থাৎ আজীবন সিঙ্গেল থাকার পণ করে বসে আছেন। আমি ফারাহ আক্তার নিধি। বয়স 19, এইবার অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। আমার বাবা মায়ের সাথে গ্রামে ছিলাম। কিন্তু গ্রামে যে মেয়েরা থাকে তাদের খুব দ্রুত বিয়ে দিয়ে দেয়। ওখানকার এক জমিদারের ছেলে রকি আমাকে একদিন স্কুল যাওয়ার পথে দেখেছিল, সেই থেকে প্রচুর ডিস্টার্ব করত। যেখানে সেখানে মারামারি করত, কেউ আমার সাথে কথা বলতে আসলে ওর ভয় কেউ আমার সাথে মিশত না। একদিন রকির বাবা বিয়ের প্রস্তাব নিয়ে আসে, নাকচ করে দিতে পারছে না, এই প্রস্তাব করলে আমার বাবা মায়ের গ্রামে থাকা মুশকিল হয়ে যাবে, তবুও বাবা না করে দিতেই জমিদার সাহেব কিছু না বলে চলে যান, কিন্তু তার ছেলে রকি এসে অনেক ঝামেলা করে, নানান হুমকি দিয়ে যায়। বাবা মা উপায়ন্তর না আমাকে তার খালাতো বোনের ছেলের কাছে, অর্থাৎ এই যমরাজ লোকটার কাছে ক্লাস 10-এ পাঠিয়ে দেন। পরিচয় তো হলো। এইবার চলুন এত সৃজনশীল থাপ্পড় খাওয়ার রিজনটাও জেনে আসি। ফ্ল্যাশব্যাক। ফ্রেন্ডদের সাথে কলেজ শেষে আড্ডা দিতে রেস্টুরেন্টে এসেছি। আমরা মোট 10 জন ছিলাম, তার মধ্যে আমাদের ছেলে ফ্রেন্ড ছিল 4টা আর আমি সহ মেয়ে ছিলাম 6টা। সবাই খুব মজা করতে করতে রেস্টুরেন্টে আসছি, খাবারের টেবিলে বসে খাবার অর্ডার দিয়ে বসে আছি। আমি রেস্টুরেন্টে আসলেই চাউমিন খাবই খাবো। চাউমিন খাইয়ার জন্য আমি টাকা খরচ করি না, হেঁটে বাড়িতে চলে আসি। আমি চাউমিন অর্ডার দিয়ে, বাকিরা তাদের অর্ডার দিয়ে বিভিন্ন গল্পগুজব করতে ব্যস্ত ছিল। আমি বরাবরের মতো চঞ্চল স্বভাবের মেয়ে। প্রচুর কথা বলতে ভালোবাসি, তবে কেউ যদি ক্লোজ হয়ে যায় তবে না হলে আমি অপরিচিতদের কাছ থেকে সবসময় দূরে থাকি। রেস্টুরেন্টটা 5 স্টার হওয়ার সুবাদে নামিদামি বিজনেসম্যানরা এখানে মিটিংয়ে আসেন। বড়লোক বাপের পোলারা ছুচকি মাইয়া পটাইয়া কেউ ডেটেও আসে। কিন্তু ভাই প্রেমে পড়তে পারলাম না কেন, এখনো এই নিয়ে আফসোস করি। তার মানে এই না যে আমার ব্যাচেলর লাইফ খুব দুঃখের। আমি আমার ব্যাচেলর লাইফ নিয়ে খুব খুশি, কিন্তু আশেপাশের পুতুপুতু কোন প্রেম দেখলে মনে হতো আজ যদি কোন বফ থাকতো, কিন্তু পরক্ষণেই ভেবে ফেলি যাক আল্লাহ বাঁচাইছে, এমন আপদ কোন জীবনে নাই। ওয়েটার চাউমিন নিয়ে আসা দেখে আমি খুশিতে গদগদ হয়ে গেছি, কারণ চাউমিন দেখলে আমার মাথা ঠিক থাকে না, তবে সবসময় না, যখন ক্রেভিংস জাগে আর কি। আজ ক্রেভিংস জাগছে যে চাউমিন খাবই খাবো। ওয়েটার এদিকে আসতে দেখে আমি হাত বাড়িয়ে চাউমিন নিতে যাব, ওমনে এক পিচ্চি বাচ্চা কই থেকে দৌড়িয়ে এসে আমার পায়ের সাথে ধাক্কা খেয়ে নিজে তো পড়ছে পড়ছে আমারে নিয়ে পড়েছে, সাথে আমার চাউমিন ফালাই দিয়েছে। আমার চাউমিন নিচে বসে নিধি বলল। উপরে তাকিয়ে দেখল স্যুট পরা এক লোকের মাথায় চাউমিন পড়ে গেছে। লোকটি যখন ঘুরে তাকালো, নিধির কলিজা গলার কাছে চলে আসছে। কারণ চাউমিনটা আর কারোর মাথায় না, যমরাজের মাথায়, থুকু ইমরেতের মাথায় পড়েছে। নিধিকে তার ফ্রেন্ড শামীম তুলে উঠালো। নিধি উঠে দাঁড়িয়ে পড়লেও চলার শক্তি নাই। ইমরেতের চোখে দিয়া মনে হচ্ছে আগুন বের হচ্ছে। সামনে এসে নিধিকে এক থাপ্পড় দিল। ব্যাস, পুরা রেস্টুরেন্টের মানুষ ফ্রিতে সিনেমা দেখে নিল। বর্তমান। এইটা হলো আমার থাপ্পড় খাওয়ার কাহিনী। বাপ মায়ের একমাত্র সন্তান হওয়ার সুবাদে কখন জীবনে মার খাওয়ার সুযোগ হয়নি। কিন্তু যেদিন থেকে ওদের বাড়িতে এসেছি কখনো সোজা মুখে এই কুমড়াপটাস আমার সাথে কথা বলেনি। অলওয়েজ রেগে রেগে কথা বলে, মনে হয় ওর কোন পাকাধানে মই দিয়েছি আমি। একে তো থাপ্পড় খাওয়ার জন্য গালটা ভীষণ জ্বলছে, কান্না আসছে খুব, কেঁদেও যাচ্ছি, চোখও মুছছি, আবার চাউমিন আমার পড়ে গিয়েছে দেখে আরো ভা ভা করে কাঁদতে লেগেছি।
অনুভূতির সংমিশ্রণ। ত্রিধা মোহিনী ছদ্মনাম। পর্ব ২। বাসায় আসছে নিধি কিন্তু ভিতরটা ধুকপুক করছে ভীষণভাবে কারণ মার খেয়েছে বাইরে ঠিকই কিন্তু বাড়ি তো উনারই, আবারও যদি থাপ্পড় মারে। থাপ্পড়ের কথা মনে হতেই অটোমেটিক গালে হাত চলে গেল নিধির। কোনোরকমে ভিতরে আসলো সে। পিছন দিক থেকে দুইটা পিচ্ছি হাত নিধির কোমর ধরে বলল, ফুপি ধরে ফেলেছি। নিধি ফিক করে হেসে দিয়ে বলল, কে এমন দুঃসাহস করল? আমি এই বাড়ির রাজকন্যা বলেই সামনে এসে নিজের দুই হাত কোমরে রেখে বলল। নিধি বাচ্চাটাকে কোলে নিয়ে এই পাক দিয়ে বলল, কেমন আছে আমার রাজকন্যা? হুহো, বলবো কেন? সকালে না দেখা দিয়ে তুমি চলে গিয়েছিলেন কেন? পিচ্ছি বলে উঠল। সরি পরি। আমি আসলে যখন তোমার ঘরে যাই, তখন তুমি ঘুমিয়েছিলে। তাই আমি না ডেকে চলে আসি নিধি মাসুমের মতো মুখ করে বলল। আচ্ছা আচ্ছা থাক আর আমাকে ইমোজির মতো ব্ল্যাকমেইল হবে না পিচ্ছিটা বলল। ইমোজি আবার কি? নিধি অবাক হয়ে বলে উঠল। ও মা তুমি ইমোজি চিনো না? মা যখন রাগ করে বাবা তখন এইভাবে ইমোজির মতো ব্ল্যাকমেইল করে পিচ্ছি বলল। এতক্ষণে নিধি বুঝতে পারল ও কিসের কথা বলছে। মামুনি ওটা ইমোজি না ইমোশনাল ব্ল্যাকমেইল হবে মাথায় হাত দিয়ে। ওই হলো ব্ল্যাকমেইল আছে তো নাকি মুখ ভেঙচিয়ে বলল পিচ্ছি। মাহি পিছন থেকে ডাক পড়ল। পিচ্ছি অর্থাৎ মাহি আমার জামার পিছনে লুকিয়ে পড়ল আর বলল। প্লিজ ফুপি বাঁচাও। সামনে এসে 28 বছর বয়সী নারী আসলো। ইনি হলেন ভাবি অর্থাৎ ইমরেতে ভাইয়ারোর ভাবি, মেহবুব ভাইয়ার বউ। ইমরেত ভাইয়ারা দুই ভাই। বড়টার বউ হচ্ছে মেহবুব ভাই। মেহবুব ভাইয়ের বউয়ের নাম স্মৃতি ভাবি। ভীষণভাবে ভালো উনি। এই নিধি মাহিকে কে দেখছো? নুডলসের প্যাকেট খুলে গার্ডেনে যেয়ে ছড়িয়ে আসছে। আজ ওর একদিন কি আমার একদিন ভাবি বলে উঠল। নিধি কিছু বলতে যাবে তার আগেই ভাবি খপ করে মাহির হাত সামনে টেনে নিয়ে আসলো। রাগী চোখে মেয়ের দিকে তাকালে, মাহি টুপ করে তার মায়ের গালে চুমু খেয়ে বলল, সরি মা। এরকম কাজ করলে কেউ কি আর রেগে থাকতে পারে? স্মৃতি ভাবিও হেসে দিল। মায়ের হাসি দেখে মাহি এক দৌড় দিল। আরে হো! আস্তে বাবা স্মৃতি বলল। নিধি মা মেয়ের মুহূর্ত উপভোগ করছিল। ইস সে যখন গ্রামে থাকতো তার মায়ের সাথে কতই না দুষ্টামি করত। তুমি অমন গালে হাত দিয়ে আছো কেন? স্মৃতি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। নিধি কি বলবে বুঝতে পারছে না, ভ্যাবাচেকা খেয়ে বসে আছে আর বলবেই বাকি যা তার গুণধর দেবর সামনে থাপ্পড় মেরেছে। ইয়ে মানে আজ র‍্যাগ ছিল কলেজে, কাকে র‍্যাগ দিছিল কে জানে থাপ্পড় আমি খেয়েছি নিধি ইনিয়ে বিনিয়ে বলে উঠল। স্মৃতি গালের হাত সরিয়ে দেখল, 5টা আঙ্গুলের দাগ একদম বসে গেছে, ফর্সা মুখে মনে হচ্ছে লাল রক্ত জমাট বেঁধে গেছে। এ কি? কত জোরে মেরেছে তোমাকে? পুরা গালের কি অবস্থা স্মৃতি আঁতকে উঠে বলল। আজ তোমার ভাইয়া আসুক। কোন বেয়াদবের দল এই হাল করেছে, ভার্সিটি যে সব কয়টার খবর নিতে বলবো স্মৃতি ভাবি রেগে গিয়ে কথাগুলো বলল। তারপর আমার হাত টানতে টানতে ডাইনিং এর চেয়ারে বসিয়ে আইসপ্যাক ধরে থাকল। আসলে ভাবি আমাকে প্রচুর ভালোবাসে। আমার সব প্রয়োজন উনি এক নিমিষে বুঝে যান। ক্লাস 10 থেকে আছি এই বাসায় কিন্তু উনি আমার মায়ের মতন সব জিনিসের খেয়াল রাখে। আসলে মেহবুব ভাইয়া আর ইমরেত ভাইয়ার মা বাবা মারা যাওয়ার পর স্মৃতি ভাবি সংসারটা সামলে রেখেছে। এত নামিদামি মানুষ হয়েও এক চুল পরিমাণ অহংকার নেই। এমনকি স্মৃতি ভাবির ফ্যামিলি ও অবেক হাই ক্লাস, কিন্তু তাদের পিতামাতার মন একদম পানির মতো পরিষ্কার কোন ভেজাল নেই। রাতের বেলা ইমরেত হসপিটালের ডিউটি সেরে বাসায় আসছে। মেহবুব ভাইও অফিস থেকে ফিরে এসেছে। মাহি বসে আছে আর সবার জন্য অপেক্ষা করছে। ফ্রেশ হয়ে দুই ভাই নামল। স্মৃতি খাবার সার্ভ করছে, যে যার চেয়ারে অবস্থান করল। নিধি কই? মেহবুব দেখতে না পেয়ে জিজ্ঞেস করে বসল। নিধির খুব জ্বর, আমি খাবার খাইয়ে ওষুধ খাওয়াইয়ে আসছি স্মৃতি বলল। সে কি? জ্বর হলো কিভাবে? মেহবুব অবাক হয়ে বলল। মার খেয়ে জ্বর আসছে স্মৃতি বলল। কে মেরেছে? মেহবুব একটু মৃদু চিৎকার দিয়ে বলল। আমি মেরেছি ইমরেত গম্ভীর মুখে হয়ে বলল।
আর কি বলবে, দুজন চুপ হয়ে থাকল। কারণ ইমৃত শাসন করে নিধিকে একটু বেশিই। কেন মেরেছ ফুপিকে তুমি? মাহি চোখ পাকিয়ে জিজ্ঞেস করল। কারণ তোমার ফুপি ভুল করেছে। এখন কথা না বলে চুপচাপ খাও। ইমৃত খাবার মুখে গুজে দিয়ে বলল। মাহি মুখ ভেঙচি দিয়ে তার মায়ের হাত থেকে খাবার খাচ্ছে। গভীর রাতে নিধির মনে হলো তার গালে কেউ হাত বুলিয়ে নরম স্পর্শ পাচ্ছে, কিন্তু জ্বরের জন্য চোখ খুলতে পারছে না সে। জোর দিয়ে যখন চোখ খুলল, অন্ধকার ঘরে কিছুই দেখতে পেল না। ঘরের দরজা ওতল লক করা, কে বা আসবে? আপনি খুব খারাপ ইমরেত ভাইয়া। আপনার হাতের মার খাওয়ার জন্য আমি জ্বরে ভুগতেছি, দেখেন আপনার বউ হবে যখন ওর হাতে মার খেয়ে আপনিও জ্বরে ভুগবেন। নিধি জ্বরের ঘোরে বিড়বিড় করে বলছে। নিধির জ্বরের ঘোরে বিড়বিড় বলাটা কারো কানে যেতেই ব্যক্তিটি অন্ধকারের মধ্যেই বাঁকা হাসি দিল। সকালবেলা নিধির ঘুম ভাঙল বেলা 12টা। জ্বর কমলেও শরীরের দুর্বলতা এখনো যায় নাই। মনে হচ্ছে কতই না চালের বস্তা তুলেছে যে শরীরটা ভার হয়ে আছে। ফ্রেশ হয়ে নিচে গেল। স্মৃতি ভাবি বসে বসে কাজ দেখিয়ে দিচ্ছে নতুন মালিদের। পুরনো মালি চলে গিয়েছে বয়স হওয়ার কারণে, আর পারছে না কাজ করতে, এই জন্য। তুমি ডাইনিং যাও, আমি আসছি, স্মৃতি ভাবি বলল। নিধি মাথা নাড়িয়ে চলে গেল। কিছুক্ষণ বাদে সামনে পরোটা দিল ভাবি, কিন্তু মুখে দিতেই তিতা লাগলো। মনে হয় জ্বরের মুখে, এই জন্য খেতে পারলাম না। তখন ভাবি স্যুপ করে দিল। মাহিও স্কুলে গেছে, নয়তো ওর সাথে মজা করা যেত। কল বাজছে, দেখলাম শামীম ফোন দিয়েছে। বল, নিধি বলল। আসিসনি যে কলেজ? শামীম বলল। জ্বর হয়েছে রে, এই জন্য আসেনি, নিধি ক্ষীণ কণ্ঠে বলে উঠল। এদিকে একটা আননোন নাম্বার থেকে নিধির ফোনে কল এসেই চলছে। নিধি দেখেও এভয়েড করল, যেহেতু চিনে না দেখেও কি হবে। বেশ কিছুক্ষণ কথোপকথন চলল। যে ব্যক্তিটি ফোন দিয়ে বারবার ওয়েটিং পাচ্ছিল সে রাগে সজোরে গ্লাস ভেঙে ফেলল। সন্ধ্যাবেলা নিধি আরামসে শুয়ে ফেসবুক চালাচ্ছে, নিউজ ফিডে এটা সেটা ফানি ভিডিও দেখছে আর হাসছে একটু পর পর। ইমৃত নিধির রুমে এসে যখন দেখল নিধি ফোনে কি দেখছে আর হাসছে, তখন নিধির কাছে এসে ফোনটা নিয়ে সজোরে ফেলে টুকরো টুকরো করে দিল। আল্লাহ, আমার ফোন! নিধি তড়িঘড়ি ফোন তুলতে গেলে ইমৃত হ্যাচকা টান দিল। যেহেতু কাজের সময় তোমাকে পাওয়া যায় না, ফোনও তোমার কাছে থাকবে না। ইমৃত দাঁত চেপে কথাগুলো বলে হনহন করে বেরিয়ে পড়ল। নিধির চোখে জল এসে গেছে। কেন তাকে দেখতে পারে না এই লোক? কি করেছে সে তার? ভাঙা ফোন হাতে নিয়ে বসে বসে কাঁদছে নিধি। অনুভূতির সংমিশ্রণ। ত্রিধা মোহিনী ছদ্মনাম। পর্ব 3। নিধি অনেকক্ষণ যাবৎ ঘর থেকে বের হয়নি, আর বের হবেও না সে। কি পেয়েছে কি? হ্যাঁ, উনার বাড়িতে থাকি বলে এমন বিহেভিয়ার করবে? থাকবো না। কাল হোস্টেলে সিট খুঁজব। থাকবো না এই যমরাজের বাড়িতে। নিজে নিজে বক বক করছে আর চোখের জল মুছছে নিধি। এদিকে ইমৃত নিজের রাগ সংযত করতে পারছে না দেখে ওয়াশরুমে চলে গিয়েছে। গোসল করে বেরোনোর পর একটু হালকা লাগছে, তবে নিধির ফোনে ওয়েটিং এর কথা মনে পড়তেই আবারও মাথার রোগটা ফুলে ফুটছে। রাতের বেলা ডাইনিং এ যে ইমৃত দেখল নিধি খেতে আসেনি। নিধি কই? ইমৃত গম্ভীর মুখে স্মৃতিকে প্রশ্ন করল। ভাইও আসবে না, তুই খেয়ে নে। ঘরে বসে মাহি আর নিধি মিকি মাউস দেখতেছে, মেহবুব বলে উঠল স্মৃতি বলার আগে। রাগে গাটা আরো রি রি করে উঠল ইমৃতের। কোন রকমে দাঁতে দাঁত চেপে মুখের ভিতরে খাবার গুজে উপরে চলে গেল। এদিকে মেহবুবের নজর গেল স্মৃতির শাড়ি ভেদ করে পেটের উপর। চট করে শয়তানি করার বুদ্ধি মাথায় আসলো তার। পানি হাতে নিয়ে স্মৃতির পেটে হাত রাখল মেহবুব। এরকম আক্রমণে স্মৃতি চিৎকার দিতে যেও থেমে গেল, বুঝল বাহিরে আছে। চিৎকার দিলে খারাপ দেখায়। কটমট করে মেহবুবের দিকে তাকালে, সে খুব মনোযোগ দিয়ে চিকেন খাচ্ছে। এদিকে মেহবুব ভিজা হাত সরায়ও না, ভিতর ভিতর পৈশাচিক আনন্দ নিচ্ছে। স্মৃতি টেবিলের নিচ দিয়ে দিল এক গুথা মেহবুবের পায়ে। আহ! মেহবুব ব্যথাতে বলে উঠল। স্মৃতি দেখল মেহবুব হাত সরায় দিয়েছে দেখে হাফ ছেড়ে বাঁচল। আরেকবার এমন করলে
তোমার সব কয়টা হাড় ভেঙে দিব আমি, রাগে গিজগিজ করতে ডাইনিং ত্যাগ করল স্মৃতি। লেটস সি বেবি। রুমে যাও, তোমার কপালে কি আছে দেখবে, তখন দেখবে, মেহবুব শয়তানি হাসি দিয়ে বলল। ইমরেত সার্জারির নিয়ে একটু কথা বলছে অফিসের লোকের সাথে। কাল সকালে একটা বড় অপারেশন করতে হবে তাকে। বড় অপারেশন সব ইমরেত করে, ইমার্জেন্সি ছাড়া যায় না সে হসপিটাল। বাকি সময় ব্যবসায়। লোকজন ভাবে এত ট্যালেন্ট কিভাবে আসে। দুই দিক সামাল দেয়। ইমরেত কথা বলতে বলতে চোখ আটকে গেল সামনের ব্যালকনিতে। সামনের ব্যালকনিতে নিধি ইজি চেয়ারের উপর গুটিসুটি মেরে মাহিকে বুকের উপর রেখে ঘুমিয়ে গেছে। ইমরেত প্রয়োজনীয় কথা শেষ করে মাহির রুমে রওনা দিল। মাহির রুমে গিয়ে ইমরেত দেখল মাহিকে বুকে চেপে নিধি ঘুমিয়ে আছে। আসলেই কত নিষ্পাপ লাগছে দেখতে তাদের। মাহিকে কোলে নিয়ে ওর বেডে শুইয়ে দিল। তারপর নিধির কাছে এসে কিছুক্ষণ তাকালো। এই মুখ দেখে আমি আমার বয়সটা ভুলে গেছি। আমি তোমার বাচ্চামো দেখে নিজের যে তোমার থেকে 10 বছরের বড় সেটাও ভুলে গেছি। কিন্তু কি করব বলো, আমি যে তোমাকে প্রথম দেখাতে ফুটবল হয়ে গেছি, নিজের অনুভূতির প্রতিটাই শিরায় তোমাকে আবদ্ধ করে ফেলতে চাই, করে ফেলেছি এই 3 বছরে। হ্যাঁ, তোমাকে চাই আমি, খুব করে চাই। এত বেশি চাই যেন কখনো আমি তোমার বড় কিংবা তুমি আমার ছোট এই অনুভূতিটা বুঝতে না পারি। আমি তোমাকে ভালোবাসি অনেক বেশি, এত বেশি যে তোমাকে আমি ব্যতীত অন্য কখনো কেউ ভালোবাসা তো দূরেই থাক পছন্দ করুক আমি তা চাই না। আমি পারলে তোমাকে আমার বক্ষ পিঞ্জরে লুকিয়ে ফেলতে চাই। আজ যখন তোমার খোঁজ নেয়ার জন্য ওয়েটিং দেখলাম, বিলিভ মি মনে হচ্ছে সামনে পেলে ঠাটিয়ে 2টা চড় মারি। দুনিয়ার সবার সঙ্গে তোমার যত কথা, আর আমি সামনে আসলে তোমার মুখ বন্ধ হয়ে যায়। আমার অনুভূতি তোমার চোখে পড়তে দেই না আমি জানি, কিন্তু খুব শীঘ্রই তোমাকে আমার অনুভূতির সাথে পরিচয় করাবো। নিধিকে কোলে তুলে মাহির পাশে শুইয়ে দিল। কথাগুলো নিধি শুনতে পেত, কিন্তু ঘুমের জন্য তার হুঁশই নাই। কেউ তাকে তার অজান্তে এত বেশি কেউ চেয়ে ফেলেছে। নিধির কপালের চুল সরিয়ে মাথায় চুমু দিয়ে, দুজনের গায়ে চাদর লাইট অফ করে ইমরেত চলে গেল। স্মৃতি ঘুমাতে পারছে না। যখন সে বেডে ঘুমাচ্ছে মেহবুব তার গায়ে পানির ছিটা মারছে, দেখল কোন উপায়ন্তর নাই, নিজের রুমে থেকে চাদর নিয়ে বারান্দায় চলে গেল। মেহবুবের মেজাজটা এইবার খারাপ হয়ে গেল। এমনিতে সময় পায় না ওকে আদর করার, যখন কাছে পাই হয় মাহি আসে, না হয় অন্য কাজ পড়ে। না, আর এরকম করতে দিব না। ওই ভুলে গেছে ওরে আমি কেমনে তুলে এনে বিয়ে করেছি। ধোপাধপ পা ফেলে স্মৃতির কাছে, কোমরকে শক্ত করে ধরে কাছে ঘুরিয়ে দেয়ালে ঠেসে ঠোঁটে ঠোঁট বসালো। বেশ কিছুক্ষণ ছোটাছুটি করে স্মৃতি পার পেল না, যখন তখন নিজেও তাল মিলালো। সে জানে মেহবুব বরাবরই জেদি। আর সেখানে স্মৃতিকে নিয়ে সব সময় সিরিয়াস। স্মৃতির গায়ের ঘ্রাণ মেহবুবের কাছে টনিকের মতো কাজ করে। স্মৃতিকে কোলে তুলে ভালোবাসার রাজ্যে ডুব দিল মেহবুব। সকালবেলা নিধি নিজেকে বেডে পেয়ে একটু অবাক হলো। সে তো ছিল মাহিকে নিয়ে বারান্দায়, এখানে কিভাবে এলো সে? মাহির দিকে তাকিয়ে দেখে সে এখনো ঘুমে কাদা। 4 বছরের মাহি, তার মা বাবার মতো গায়ের রং পেয়েছে। দেখতেও পুতুল। মাহির কপালে চুমু দিয়ে নিজের রুমে গেল ফ্রেশ হতে। ইমরেত তাড়াতাড়ি নাস্তা সেরে সার্জারির জন্য বেরিয়ে পড়েছে সকাল সকাল। মেহবুব এখনো স্মৃতিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ আগে মেহবুবকে ঠেলে উঠতে যে স্মৃতি এক দফা কামড় খেয়ে শুয়ে আছে। আরেকবার যদি এরকম করো, গতকাল রাতে যেমন রেস্ট দি নাই, আজ সারাদিন ও তাই হবে। এই বলে মেহবুব স্মৃতির বুকে মুখ গুজে ঘুম। স্মৃতি মনে মনে গালি দিলেও মেহবুবের তাকিয়ে একটা প্রশান্তির হাসি দিল সে। সকালে নিধি উঠে সবার জন্য নাস্তা বানালো সে, ভাবল সবাইকে চমক দিয়ে দিবে যে সেও পারে। এদিকে নিধি ফ্রেশ হয়ে ক্যাম্পাস যায় আর সেখানে যোগাযোগ করে হোস্টেলের সিট ফাঁকা আছে কি না খোঁজখবর নেয়। বন্ধুরা ফোন দিয়ে পায় না নিধিকে, এই জন্য জিজ্ঞেস করছে ফোন অফ কেন। কি বলবে বুঝতে না পেরে নিধি কথা কাটিয়ে অন্য কথা তুলে ব্যস্ত হয়ে পড়ল। ইমরেত সার্জারি শেষে ফ্রেশ মুড নিয়ে কেবিনে আসছে। তার অপারেশন সাকসেস হয়েছে। এমন কোন রেকর্ড নাই যে সে হিট করে নাই।
কোন অপারেশন তার আনসাকসেসফুল হয় নাই। নিধির ফোন ভেঙে দিয়েছে, আজ ওর জন্য ফোন কিনবে। বেচারি গান না শুনে থাকতে পারে না। ফোন নাই কিভাবে যে আছে। বাসার লোকের সাথে সে ল্যান্ডলাইনে কথা বলল। আমার দেয়া ফোন নিবে না জানে সে। স্মৃতি ভাবিকে দিয়ে দেয়াবে বাঁকা হাসি দিয়ে ভাবছে ইমরেত। ফোন বাজছে ইমরেতের। রিসিভ করে দেখল তার গার্ডের নাম্বার এটা। স্যার, নিধি ম্যাম হোস্টেলে সিট খুঁজছে। বেশ কয়েকজনকেও বলেছে। এখন ওর শামীম ফ্রেন্ডের সাথে বসে বলছে যে করেই হোক সিট খুঁজে দিতে। গার্ডটি বলল। গার্ডের কথাগুলো শুনে ইমরেতের ভালো মুডটা নিমিষে বিষে পরিণত হলো। মাথার মধ্যে মনে হচ্ছে দপ করে আগুন জ্বলে উঠল। রগগুলো কেমন চারা দিয়ে উঠেছে। আজের বিহিত করেই ছাড়বে সে। ও যেন সিট খুঁজে না পায়। আর শামীম ছেলেটারে একটা ধোলায় দেও যেন হসপিটালে 1 মাস থাকে। খরচ নিয়ে নিও অফিস এসে। গট ইট? রাগে দাঁতে দাঁত চেপে বলল ইমরেত। ফোন কেটে মাথার চুলগুলোকে অনবরত টানছে ইমরেত। মেজাজ যে শক্তমে তার। সিট খুঁজা বের করাচ্ছি তোমার আমি। এপ্রন খুলে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল। কলেজ। নিধি কলেজের সামনে রিকশার জন্য ওয়েট করছে সে। কিন্তু এই ভরদুপুরে সে রিকশা পাচ্ছে না। এমনিতেও হোস্টেলে সিট খুঁজার চক্করে অনেক লেট হয়ে গেছে। নিধির সামনে একটা গাড়ি এসে থামল। নিধি দেখে এভয়েড করল, কিছুটা দূরে সরে এসে আবার রিকশা খুঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ল। গাড়ির ভিতরের মানুষটা বেরিয়ে এসে নিধির হাত এত শক্ত করে ধরল। টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। গাড়ির ভিতরের মানুষটা আর কেউ নয়, ইমরেত। ফর্সা মুখ রোদে একদম চকচক করছে, কিন্তু মুখ লাল হয়ে গেছে রাগে। আরে হো, ইমরেত ভাইয়া ছাড়েন। কই নিয়া যান ভাইয়া? আমি যাব না। আজব লোক, আপনি শুনতে পান না? নিধি বলেই যাচ্ছে আর হাত মুচড়াচ্ছে। ইমরেত নিধির মুখে ভাই ডাক শুনলে খেপে যায়, কিন্তু কিছু বলেনি এতদিন। আজ এমনিতে মেজাজ গরম, ভাইয়ার ডাক শুনে আরো চেতে গেছে সে। গাড়ির দরজা খুলে নিধিকে ধাক্কা দিয়ে বসালো। নিধি হাতে ব্যথা পেলেও ভয় কিছু বলছে না। কারণ ইমরেতের এই রূপ কখনো সে দেখেনি। ইমরেত নিজেও গাড়িতে বসে পড়ে নিধির দিকে ঝুঁকে দিট বেল্ট লাগালো। প্লিজ ভাইয়া, গাড়ি চালাবেন না। আমি বাড়ি যাব। নিধি এক প্রকার ভয় বলেই দিল। নিয়ে যাওয়াচ্ছি বাড়ি, দাঁতে দাঁত চেপে বলল ইমরেত। অনুভূতির সংমিশ্রণ। ত্রিধা মোহিনী ছদ্মনাম। পর্ব 4। স্মৃতি মাত্র গোসল সেরে বের হলো। কাল রাত থেকে মেয়ের দেখা পায়নি সে। তাড়াহুড়ো করে বের হয়ে খুঁজছে মাহিকে। মাহিকে পেল স্মৃতি গার্ডেনে মাটি খেলা অবস্থায়। পুরো জামাতে মাটি ভরিয়ে দিয়েছে। ওকে কোলে তুলে নিয়ে গেল গোসল করানোর জন্য। এদিকে মেহবুব স্মৃতিকে খুঁজেই যাচ্ছে, কিন্তু ডাক দিয়েও পায় না। স্মৃতি মাহিকে গোসল করে নিয়ে আসছে কোলে করে। মা মেয়ের খুনোশুটি দেখতে মেহবুবের অনেক ভালো লাগছে। টুপ করে স্মৃতির কোমর জড়িয়ে ধরল পিছন থেকে। স্মৃতি একটু কেঁপে উঠায় বলল, মাথাটা গেছে নাকি? বাচ্চা সামনে। ত মেহবুব ভ্রু কুঁচকে দুজনকে আবার ঝাপটে ধরল। গাড়ি চলছে অজানা রাস্তায়। ধুকপুক করছে নিধির মন। কিছু বলতে গেলেই ইমরেত চোখ পাকিয়ে তার দিকে তাকাচ্ছে। এমন লুক দেখে ভয়ে তার জান এতটুক হয়ে গেছে। ভাইয়া। একটু ঢোক গিলে নিধি ডাকল ইমরেতকে। ইমরেত গাড়ি থামালো জোরে ব্রেক কষে। রক্তিম চোখ নিয়ে তাকালো নিধির দিকে। নিধি ইমরেতের ওই চোখগুলো দেখে একটা শুকনো ঢোক গিলল। কেন যে হাতে ধরে নিজের কপালে নিজে ফাটাতে যায় সে মনে মনে ভাবছে নিধি। ইমরেত ঝুঁকে আসে নিধির দিকে। এমন কাছে আসা ইমরেতের নিধি কেমন যেন একটু ভড়কে যায়, তবে ইমরেতের শরীর খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, মনে হচ্ছে নিধির আজ খেয়ে ফেলি ঘ্রাণ সহ মানুষটাকে। ছি ছি, কি সব ভাবছে সে মনে মনে, নিজেকে উগান্ডা বলে গালি নিধি। চোখে তুলে তাকাতে যাবে দেখে ইমরেতের চোখগুলো কেমন ঘোলা আর লাল হয়ে আছে। ঠোঁট দুটো শুষ্ক হয়ে আছে। চুলগুলো এলোমেলো আর সামনের কপালে কিছু চুল তার। কেমন লাগছে যেন, ঠিক ভয়ঙ্করই লাগছে তার কাছে এখন মানুষটাকে বর্তমানে। ভাইনিধি ভাইয়া ডাকটা সম্পূর্ণ বলার আগে ইমরেতে তার 2 হাত দিয়ে নিধির মুখটা সামনে এনে নিজের ঠোঁটের সাথে ঠিক মিলিয়ে দিল।
এমন অ্যাটাক করা নিধি হজম করতে না পেরে চোখগুলো ডিমের মতো বড় বড় করে দিয়েছে। ইমরেতের এক হাত নিধির কোমরে চলে গিয়েছে, আরেক হাত নিধির চুলটা শক্ত করে ধরে আছে। নিধি মনে হচ্ছে হাওয়াতে ভাসছে, শরীরটা প্যারালাইজ লাগছে তার কাছে। নিয়ন্ত্রণ নাই তার শরীর তার কাছে। এরকম কেন লাগছে? এরকম ইমরেত ভাইয়া করলো কেন? উনি তো আমারে দেখতেই পারে না। তাহলে এরকমও করে চুমু খাচ্ছে কেন? বিভিন্ন প্রশ্ন নিধি মনে ঘুরপাক খাচ্ছে। ওর অপর পাশে তার ঠোঁটের উপর নিজের ঠোঁট বিলীন করে যাচ্ছে, মনে হচ্ছে এই দিনটার জন্য সে অপেক্ষায় ছিল। অনেকক্ষণ হয়ে যাচ্ছে কিন্তু ইমরেতের সরে আসার নাম নেয়। নিধির মনে হচ্ছে ঠোঁট মনে হয় আর নাই। একটু সরে আসতে চাইলে ইমরেত নিধির উপর উঠে পড়ে গাড়ির সিটের সাথে চেপে ধরে। নিজের মতো করে চুমু খেয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর ইমরেতের ঠোঁটের যুগলবন্দি থেকে নিধি মুক্তি পেল। নিধির আগে ঠোঁটে হাত দিচ্ছে, তার ঠোঁট আছে নাকি গায়েব হয়ে গেছে। হাত দিয়ে দেখল আছে, কিন্তু জ্বলছে খুব। ইমরেতে গাড়ির সিটে হেলান দিল, মাথা উপরের দিকে তুলে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে নিধিও তাই। ইমরেত চোখ বন্ধ অবস্থায় বলে উঠল, এইভাবে আমার ভিতর অধিকার আমি কখনো কাউকে দেয়নি। কিন্তু তুমি যখন থেকে লাইফে আসছো আমার ভিতরটাকে প্রতিনিয়ত পুড়িয়ে ছারখার করছো। এর উত্তর আছে তোমার কাছে? নিধি এই কথা শুনে ভ্যাবলার মতো তাকিয়ে আছে ইমরেতের দিকে। কথাগুলো তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ইমরেত আবারও বলা শুরু করল, আমি তো চাইনি তোমাকে ভালোবাসতে। কেন বাধ্য করলে আমার বাসায় এসে আমাকে তোমার মাতাল করা প্রেমে ফেলতে? বলো কেন করলে? চিৎকার দিয়ে বলল ইমরেত। একে তো ইমরেতের কথা তার মাথার উপর দিয়ে যাচ্ছে, দ্বিতীয়ত ইমরেত ভাইয়া যে তাকে ভালোবাসে এইটা শুনে মনে হচ্ছে কেউ তাকে 10 তালা থেকে ফেলে দিয়েছে। ইমরেত নিধির কাছে এসে তার ঠোঁটে হাত বুলালো বৃদ্ধা আঙ্গুল দিয়ে। নিধি এমন ছোঁয়াতে একটু কেঁপে গিয়ে সরে আসল। খুব জ্বলছে তাই না বেবি? ইমরেত ঘোর লাগা কণ্ঠে বলছে। বেবি শুনে মনে হচ্ছে নিধি ঝটকা খাইছে, মনে হচ্ছে উড়াধুরা কাঁদতে পারলে হতো। ঠোঁটটাকে একটু চেপে ধরল ইমরেত। জ্বলছে এমনিতে তার উপর চেপে ধরাতে নিধি আসলে একটু ব্যথা পেয়েছে। এই জ্বলা ব্যথা সহ্য করে নাও। আমি এতদিন সহ্য করে এসেছি, নাও ইউর টার্ন। যে দহনে আমি পড়েছি বা পুড়ছি, এখন আমার এই আক্রমণগুলো দিয়ে তোমাকে মারব। ইমরেত কথাগুলো বলে ফোনে কাকে কল দিল। কাজ হয়েছে? ইমরেত জিজ্ঞেস করল তার গার্ডকে। গুড জব বলে ফোন কেটে দিল ইমরেত। আবারও নিধির দিকে তাকালো, সে চুপচাপ বসে আছে। প্রশ্ন অনেক চলছে তার মনে, কিন্তু জিজ্ঞেস করার সাহস সে পাচ্ছে না। ছোট মাথাতে এত চাপ নিও না। চাপ নিতে এতই ইচ্ছা হইলে আমাকে নাও। আমাকে নিয়ে ভাবো, বাট ডোন্ট ইউ থিঙ্ক সেখানে আমার জায়গাতে ভুল করে অন্য কারো বিচরণ হোক? আর ভাইয়া ডাকার এই বোকামিটা নেক্সট টাইম করবা না। আদারওয়াইজ এর থেকে রেজাল্ট খারাপ করে দিব তোমার। আর জাস্ট কেবল তো শুরু তোমার কাছে এইসব। আমার অনুভূতির সংমিশ্রণগুলো তুমি এখন থেকে টের পাবে। বাঁকা হেসে গাড়ি চালালো ইমরেত। আল্লাহ সব ছেড়ে মানুষরূপী ডাক্তার দানব আমার উপরে আছাড় খেয়ে পড়ল, নিধি নিজের মনে কথাগুলো বলছে। বাড়ি পৌঁছালো তারা দুজন। ইমরেত গাড়ি থেকে নেমে টেনে নিধিকে নামালো। নিধি এক প্রকার রোবটের মতো ইমরেতের সাথে হাঁটছে। হাত ছুটাতে চাইলে ইমরতের এক ধমক। সাহস দেখানোর ভুল করো না। মাহি দেখছে তার ছোটচাচ্চু কিভাবে তার নিধি ফুপিকে উপরে নিয়ে যাচ্ছে। সে তখন লিভিং রুমে রং পেন্সিল দিয়ে কাগজ কলমে কি আঁকছিল। নিধির রুমে এসে নিধিকে সামনে দাঁড় করালো আয়নার সামনে ইমরেত। এই যে এখানে তোমার অবস্থান। আর এখানেই থাকতে হবে তোমাকে। কানে গেছে? না গেলে ঢুকিয়ে নাও। হোস্টেলের সিট খুঁজা কিংবা অন্য জায়গাতে শিফট হওয়ার কথা মাথা থেকে বের করে ফেলো। আর মাইন্ড ইট, আমার কথা খেলাপি করলে আমার নেক্সট অপারেশনের শিকার তুমি হবে। ইউ নো দ্যাট আই এম বেস্ট ইন দিস। ইমরেত কিছু তোত্তারা করে কথাগুলো বলল। আর সব সো কল্ড ছেলে বন্ধুদের সাথে মিশা বন্ধ। আর কারো পাশে যদি বসতে দেখি অবস্থা খারাপ করতে 0 সেকেন্ড ভাববো না আমি। ইমরেত কথাগুলো বলা শেষে নিধির বাম হাতে একটা কামড় দিয়ে চলে গেল।
নিধি হাত চেপে ধরে বলল, আস্ত একটা সার্জার ডাক্তার রাক্ষস। ইমৃত দরজা থেকে হালকা মুখ বের করে বলল, অনলি ফর ইউ বেবি। নিধি মুখে হাত দিল সাথে সাথে। ইমৃত চোখ টিপ দিয়ে চলে গেল। অনুভূতির সংমিশ্রণ। ত্রিধা মোহিনী মৃন্ময়ী। পর্ব 5। নিধি গোসল সেরে অনেকক্ষণ আগে থেকে ঘরে বসে আছে, দরজা লক করে। তার সাহস জাগছে না বাহিরে যাওয়ার। বাহিরে গেলে ওই যমরাজ তাকে আবার ধরবে। নিধি চুলে গামছা পেঁচিয়ে বসে আছে, ভালো লাগছে না কিছু তার। ফোনটাও নেয় যে অনলাইনে কিছু দেখবে সে। ইমৃত গোসল সেরে নিচে গেল কিন্তু সবাই নিচে থাকলেও নিধি নিচে নামে নাই দেখে একটু ভ্রু কুঁচকাল। মামুনি, তুমি একটু উপরে যাও, গিয়ে তোমার নিধি ফুপিকে ডেকে নিয়ে আসো তো। ইমৃত বলল মাহিকে ডেকে নিয়ে। আমি কেন যাব? তুমি যাও। ফাইট হয়েছে তোমাদের? মাহি এক নাগারে প্রশ্ন করল। নিধির সাথে থেকে থেকে প্রশ্নের ঝুড়ি হয়ে গেছে মাহি ও ইমৃত বিড়বিড় করে বলল। বলো না। মাহি ইমৃতকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করল। কিছু না রে মা। আচ্ছা তুমি যেও না আমি যাই। ইমৃত বলল। না। ফুপি না করেছে রুমে যেন কেউ না আসে। মুখ বেঁকিয়ে মাহি বলল। কেন? ইমৃত ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। ফুপির মাথা ব্যথা ঘুমাবে মাহি বলল। ইমৃত জানে নিধি কেন নিচে নামছে না। বেশি কিছু বলল জাস্ট তার ভাইভাবিকে ডেকে জানালো তার কিছু কথা আছে জরুরিভাবে। মেহবুব, স্মৃতি আর ইমৃত ডিনার সেরে লিভিং রুমে যেয়ে বসল কফির মগ নিয়ে। বল তোর জরুরি কথা, মেহবুব বলল। ভাইয়া নিধি হোস্টেলের সিট খুঁজতে বেরিয়েছিল ইমরতে পায়ের উপর পা তুলে কফির মগে চুমুক দিয়ে বলল। সে কি? কেন? স্মৃতি একটু জোরে বলল। আস্তে, মেহবুব বলে উঠল। স্মৃতি দমে গেলেও চোখে ইশারায় নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ইমৃতের সামনে। আমি ওর ফোন ভেঙে দিয়েছি এই জন্য। আর এর আগের দিন থাপ্পড় মেরেছিলাম ওই জন্য। ইমৃত আরামসে কথাগুলো বলল। রিজন? মেহবুব ভ্রু কুঁচকে বলল। মেহবুব আর স্মৃতি জানে। ইমৃত নিধিকে দেখার পর থেকে ভালোবাসে কিন্তু কখনো প্রকাশ করেনি সে। নিধির উপর জোর খাটানো তাকে বকা দেয়া সবকিছুই তারা বুঝত। কিন্তু ইমৃত বিষয়টা এড়িয়ে চলছে বরাবরই। ভাইয়া ওই ভুল করেছে এক হোস্টেল খুঁজ, আর সেটা ছেলে ফ্রেন্ডদের হাত দিয়ে। আর সেদিন আমার মাথায় চাউমিন ফেলেছে, ওর ওই ছেলে ফ্রেন্ড তাকে তুলেছে। আবার সেদিন আমি ফোন দিয়ে ওয়েটিং পেয়েছি, পরে জেনেছি ওর ছেলে ফ্রেন্ড কল দিয়েছিল আর আমি যে কল দিয়েছি ওর চোখে পড়ে নাই। আমি ছাড়া অন্য কোন ছেলের সাথে কথা বলতে পারবে না। এই জন্য ফোন ভেঙে দিয়েছি। রাগে চোখ মুখ শক্ত করে বলল ইমৃত। সে তো ঠিক আছে। কিন্তু তুই কি ওকে বলেছিস তোর মনের কথা? মেহবুব জিজ্ঞেস করল। ইয়াহ। ইমৃত ভাবলেশীন হয়ে উত্তর দিল। অ্যাকসেপ্ট করেছে নাকি না? মেহবুব বলল। করে নাই, আসলে শখে আছে এক প্রকার। আর অ্যাকসেপ্ট করলে তো ভালো, আর না করলেও তাকে এইখানেই আমারে বিয়ে করে তাকে সংসার করতে হবে। ইমৃত একটু বাঁকা ভাবে উত্তর দিল। দুই ভাই এক স্মৃতি বিড়বিড় করে বলল। মেহবুব ঠিকই শুনতে পেয়েছে স্মৃতির কথা। স্মৃতির দিকে তাকাতে সে ভেঙচি দিল। মেহবুব বাঁকা হাসি দিল। ইশারায় বুঝালো, ঘরে যে খবর আছে তার। ভাবি এইটা ফোন ওর জন্য নিয়েছি, তুমি দিয়ে দিও। আমি দিলে কাহিনী করবে। স্মৃতির হাতে ইমৃত ফোন দিয়ে উপরে চলে গেল নিধির রুমে। মেহবুব স্মৃতিকে কোলে তুলে নিজের ঘরের পথে রওনা দিল। আরে হো, আবার কোলে নিয়েছ তুমি? বাড়িতে দেখে নিলে কে কি ভাববে? স্মৃতি এইভাবে নানান কথা বলছিল। মেহবুব নিজের ঠোঁট দিয়ে স্মৃতির মুখ বন্ধ করে দিল। ইমৃত নিধির রুমে যেয়ে দেখে সে বারান্দাতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে স্থির দৃষ্টিতে। তার মানে সে এখনো ঘুমায়নি। ইমৃত পিছন থেকে নিধিকে ধরলে, নিধি ভয় পেয়ে এক লাফে ইমর্তের থেকে 2 হাত সরে গেল। ইমর্তে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, এনিথিং রং? নিধি মুখ ঘুরিয়ে নিল। আপাতত এখান থেকে কেটে পড়তে ভালোভাবে, এই মানুষটার সাথে কথা বলতে ভাল্লাগে না। কাম। ইমৃত হাত দিয়ে কাছে ডাকছে নিধিকে। নিধি মুখ উঁচিয়ে ভেঙচি দিল যে সে যাবে না। ইমৃত কটমট করে তাকালেও নিধির নজর স্থির তার নিজের পায়ের দিকে।
ইমরেত কাছে যেয়ে নিধির কোমর চেপে উপরে তুলল। নিধি হকচকিয়ে টাল সামলানোর জন্য ইমরেতের টি-শার্টের গলা ধরে আছে। এক কথা তো একেবারে কানে যায় না তোমার, তাই না? ইমরেত রেগে জিজ্ঞেস করল। আপনি যখন তখন এইভাবে কাছে আসেন কেন? একটু নামান আমাকে। নিধি বলল। আমি সবসময় নিজের মর্জি চলি, এটা হয়তো তুমি এতদিনে বুঝে গেছ? ইমরেত ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। মাহি চলে আসবে প্লিজ ভাইয়া। ওর ঘুমানোর টাইমও হয়ে এসেছে, নিধি ভয়ে ভয়ে বলল। তো দেখবে তার চাচ্চু আর ফুপি কিভাবে রোমান্স করছে। নিধির কানের মুখ নিয়ে কথাগুলো বলল। নিধি এরকম নিঃশ্বাসের সাথে লড়াই করার ক্ষমতা নেই তার। কেমন যেন কুঁচকে গেল ইমরেতের বুকের মধ্যে। ইমরেত আরেকটু শক্ত করে নিধির কোমরটা ধরল। নিচে আসো নাই কেন? তুমি জানো না আমি তোমার জন্য অপেক্ষা করব? ইমরেত একটু ঘোর লাগা কণ্ঠে কথাগুলো বলছে। আপনি ছিলেন যে এই জন্য যাইনি। নিধি মুখ ভেঙচে কথাগুলো বললেও ইমরেতের দিকে তাকিয়ে বুঝতে পারল ভুল সময়ে ভুল উত্তর দিয়ে ফেলেছে, সাথে সাথে মুখে হাত দিল। ইমরেত নিধির মুখ থেকে তার হাতটা সরালো। ঠোঁটে হালকা স্পর্শ দিল। নিধির মনে হচ্ছে কেউ গলাটা চেপে ধরে আছে। ভালোবাসি খুব বেশি তোমায়, ইমরেত ঘোর লাগানো কণ্ঠে অস্ফুট স্বরে বলে উঠল। ফুপি! মাহি চিৎকারে দুইজনে দুই দিকে ছিটকে পড়ল। নিধি বুকে ফু দিচ্ছে নিজে। আর ইমরেত নিধির ধাক্কা খাওয়াতে একটু রেগে কিছু বলতে যাবে তার আগে আবারও আওয়াজ। কই তুমি ফুপি? আমি ঘুমাবো, ভয় লাগে তো। মাহি বলছে। নিধি তড়িৎ গতিতে মাহির কাছে গেল। আর কোলে তুলে নিল ওকে। নিজেরে ভাতিজি দেখি চাচ্চুর প্রেমের কাবাবে হাড্ডি হচ্ছে। বিয়ে হলে দেখা যাবে, নিধি মাহিকে নিয়ে ঘুমাবে বাসর ঘরেই, ইমরেত নিজে নিজে বলল। ইমরেত যাওয়ার সময় নিধিকে শাসিয়ে গেল, যে আরেকবার হাতের কাছে পড়লে খবর আছে। সকালবেলা সবাই ডাইনিং এ নাস্তা খাচ্ছিল, এমন সময় উপস্থিত হলো নিধির বাবা মা। নিধি ওর বাবা মাকে দেখে জড়িয়ে তাদের ধরল। অনেকদিন পর দেখে মনে হচ্ছে কেঁদে দিয়েছে, ঈদে যেতে পারে না ওই জমিদারের ছেলের জন্য। কেমন আছিস? নিধির মা জিজ্ঞেস করল। ভালো। তোমাদের দেখে অনেক ভালো হয়ে গেছি। নিধি ওর মাকে বলল। এইভাবে নানান কথা হচ্ছিল। ইমরেত নিধির এমন খুশিমুখ দেখতে চেয়েছিল, কিন্তু বুকের কোণে কোথাও যেন মনে হচ্ছে ব্যথা হচ্ছে। তার চিন্তা নিধির বাবা মা এসেছে, এখন নিধিকে নিয়ে চলে যায়। সে তো থাকতে পারবে না নিধিকে ছাড়া। নিঃশ্বাসটা আটকে আসছে গলার কাছে ইমরেতের। নিধির বাবা মা এখানে এসেছে কারণ নিধির বাবা সরকারি কাজ আটকে পড়ে আছে, সেটা দেখতে এসেছে। মা আমি বাড়ি যাব তোমাদের সাথে, নিধি ওর মাকে বলল। ইমরেত কটমট করে তাকালে, নিধি ওর মায়ের পিছে একটু মুখ লুকালো। স্মৃতি ইশারায় ইমরেতকে শান্ত হতে বলে। কেন আমার বোনের কি এখানে ভালো লাগছে না? মেহবুব জিজ্ঞেস করল নিধিকে। নিধি মুচকি হাসল। ইমরেত উপরে গেল, কিছুক্ষণ পর নিধিকে ডাকল। আমার কফি কই নিধি? ইমরেত বলল। সকালে প্রতিদিন ইমরেতকে কফি দেয়া নিধির কাজ। আসলে নিধি আসার পর এখানে, নিধি ইমরেতেকে কফি দেয়। আন্টি স্মৃতি ইমরেতের রাগ সম্পর্কে অভিগত। সে কেন ডাকছে নিধিকে এখন ভালোমতো বুঝেছে। এখন নিধি না উঠলে যে তাণ্ডব করবে সে এটা বুঝতে পেরেছে। তাই কথাগুলো বলল। যা দিয়ে আয় কফি। ইমরেত বাবা চাইছে? নিধির বাবা উত্তর দিল। নিধি দেখল উপায়ন্তর নেয়, তখন ভয় ভয় কফি বানিয়ে ইমরেতের ঘরে রওনা দিল। নিজের বুকে ফু দিল যেন যমরাজ, তার জমগিরি না তুলে। স্মৃতি, মেহবুব, রফিক এবং রুবা সবাই নিচে কথা বলছে, নিধির বাবা মায়ের নাম। মাহি বসে আছে নিধির মায়ের কোলে। আসলে আঙ্কেল আপনার সাথে একটু জরুরি কথা ছিল, মেহবুব বলে উঠল। অনুভূতির সংমিশ্রণ। ত্রিধা মোহিনী মৃন্ময়ী। পর্ব 6। লিভিং রুম। মেহবুব, স্মৃতি আর নিধির বাবা মা বসে আছেন। মাহি বাহিরে তার ন্যানির সাথে খেলছে। আসলে আঙ্কেল একটু কথা ছিল আপনার সাথে জরুরিভাবে, মেহবুব সোজা হয়ে বসে বলল। হ্যাঁ বাবা বলো। নিধির বাবা চায়ের কাপ টেবিলে রেখে বলল। নিধির বিয়েশাদির কথা কি কিছু ভাবছেন?
মেহবুব জিজ্ঞেস করল, আসলে বাবা, বিয়ে তো অনেক আসছে কিন্তু জমিদারের ছেলের জন্য সবগুলো ভেঙে যাচ্ছে। যে প্রস্তাব দিচ্ছে সেই পরিবারকে মারার হুমকি সে দিয়ে আসছে। নিধির বাবা একটু চিন্তিত স্বরে বলল, না জানি আমার মেয়েটার কপালে কি আছে। নিধির মা হতাশ সুরে বলল, নিধির বিয়ে আমি আমার ভাই ইমরেতের সাথে দিতে চাই। মেহবুবের সোজাসাপটা উত্তর। নিধির বাবা মা প্রস্তাবটা শুনে ভড়কে গেল। তাদের মতো সামর্থ্য নাই যে বড় ঘরে মেয়ে দিবে। চৌধুরী পরিবার এই শহরে সবচেয়ে ধনী পরিবার, সেটা লোকমুখে শোনা যায়। এই প্রস্তাবে তারা যে অপ্রস্তুত হয়েছে স্মৃতি সেটা বুঝতে পেরেছে। আঙ্কেল, আমাদের ইমরেত খুব ভালো। সেই নিধিকে সেই 4 বছর থেকে ভালোবাসে। সে এখানে আসার পর ইমরেতের মধ্যে আমরা যতটা চেঞ্জ দেখতে পাই তা কখনো দেখিনি। আপনি ভাববেন না আমরা জোর করছি। ইমরেত নিধিকে নিয়ে কতটা ফুটবল আমরা দেখতে পাই সেটা। আর নিধিকে প্রচণ্ড ভালোবাসে। নিধিকে ছাড়া সে যে অন্য কাউকে এখন পর্যন্ত বিয়ে করতেও চায় না। বিয়ে নামক শব্দ শুনলে রেগে যায় সে। নিধিকে আমরা আমাদের বাড়ির ছোট পুত্রবধূ হিসেবে চাই আঙ্কেল। স্মৃতি নিধির মায়ের হাত ধরে কথাগুলো বলল। নিধির বাবা মায়ের মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেল, সেই সাথে সৎপাত্রে নিজের মেয়ের জন্য পেল। বুক থেকে অনেক বড় একটা পাথর যেন মনে হলো সরে গেল তাদের। নিধির বাবা মাও কথা পাকা করে দিল যে ইমরেতের সাথে নিধির বিয়ে দিবে। মেহবুব স্মৃতির দিকে চোখ টিপ দিল। স্মৃতি বেচারি লজ্জা পেয়ে মিষ্টি আনতে গেল। তাদের মধ্যে এই কথা হলো নিধির প্রথম বর্ষ পরীক্ষা শেষে বিয়ে দিবে দুজনের, ততদিন কথাটা নিধির অজানা থাকুক। অহেতুক চাপ নিয়ে পরীক্ষা খারাপ করুক তার দরকার নেই। ইমরেতের রুমে নিধি কফি নিয়ে গেছে। রুমে নক করল কিন্তু রেসপন্স না আসাতে ফিরে আসতে গেলে নিধিকে টেনে ইমরেত রুমের ভিতরে নিয়ে দরজা লক করে দিল। এইভাবে হ্যাচকা টান পড়াতে নিধির হাত থেকে কফির মগ পড়ে ভেঙে গেছে। আরে হো, দিলেন তো মগটা ভেঙে। নিধি মুখ না তুলে কফির মগের দিকে তাকিয়ে কথাগুলো বলল। ইমরেতে সারা শব্দ না পেয়ে নিধি যখন মুখ তুলে উপরে তাকালো তখন ইমরেতের মুখটার দিকে তাকালো। ইমরেতের মুখ দেখে সে ভীষণ ভয় পেয়ে গেল। ইমরেতের মুখ ভীষণ লাল, দেখেই মনে হচ্ছে মাথায় খুন চেপে আছে তার। ইমরেতকে এইভাবে দেখে নিধির ভয় হাত পা ঠান্ডা হয়ে আসছে, সরতে পারছে না। সাহস কি করে হয় তোমার বাড়ি যাওয়ার নাম নেয়ার? আমি যে না করেছিলাম তুমি শুনতে পাওনি? আমি যে তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না, থাকতে পারি না, এইটা কি বুঝো না তুমি? ইমরেত চিৎকার করে বলছে। দেখুন, নিধি তোতলাতে তোতলাতে বলল। কি দেখব বলো? বলো কি দেখব? আরো জোরে চিৎকার ককরে বলছে ইমরেত। ভাগ্যিস বড়লোক ইমরেতের রুমের দরজা সাউন্ড প্রুফ। আমি কি আমার বাবা মায়ের বাড়ি যেতে পারি না? ভয় ভয় বলল নিধি। না পারো না তুমি। তুমি বিহীন আমার শ্বাসটা যে আটকে আসে, এটা কি বুঝো না তুমি? আবারও চিল্লিয়ে বলছে ইমরেত। আপনি আমার উপরে এইভাবে অধিকার দেখাতে পারেন না, নিধি বলে উঠল। অধিকার? অধিকার চিনাস তুই আমারে? আরে হো ইডিয়ট, তোর উপরে তোর অধিকার নাই কোন? তোর উপরে এই ইমরেত চৌধুরীর অধিকার। শুধু নিধির কোমর শক্ত করে চেপে ধরে। নিধি ভয় আর কোন কথায় বলতে পারছে না। এই ইমরেত নামক প্রাণীটাকে সে অসম্ভব ভয় পায় সে। কেন এইভাবে পুড়াচ্ছ আমায়? যখন পুড়াচ্ছ তুমি, এর মলমও তুমি হবে। এই দহনে তোমাকেও মারব আমি। আর শেখাবে তোমার মর্জি হোক বা না হোক। ইমরেত শান্তস্বরে বলল। ইমরেত তার কোমরটা অনেক শক্তভাবে চেপে আছে, মনে হচ্ছে তার আঙ্গুল দেবে যে নিধির জামার ভেদ করে ভিতরে ঢুকে যাবে। ভাই, নিধির পুরা কথা শেষ হওয়ার আগে ইমরেত নিধির ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। নিধি ঝট করে চোখ বন্ধ করে নিল। ইমরেত অনেক রুডলি কিস করছে। নিধির ঠোঁটের চামড়া মনে হচ্ছে উঠে গেছে। কান্না আসছে না কেন তার? কেন বুকটা ধকধক করছে তার এমন চুমুতে? কেন সরাতে পারছি না? অপরদিকে ইমরেত কোন নেশায় জোরালো সে? কেন এই নিধি নামক নেশাতে মেতে উঠেছে, ছুটাতে চাইছে না, আরও তীব্রভাবে তার সাথে নিজেকে গ্রাস করে ফেলছে। হ্যাঁ, তার নিধিকে চায়, যেইভাবে হোক চায়। সে না চাইলেও তাকে তার চায়। আমি যে তুমিতে আসক্ত। চুমু দিতে দিতে ক্লান্ত হলেও ইমরেত
ঠোঁট ছাড়ে নাই নিধির। শুষে নিচ্ছে, এদিকে নিধির শ্বাস আটকে গেছে মনে হচ্ছে। বেশ অনেকক্ষণ পর ইমরেতে নিধির ঠোঁট ছাড়ল। দুইজনে খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। ইমরেত শান্ত হয়ে গেলেও নিধির নিঃশ্বাস এখনো ঘন ঘন পড়ছে। ইমরেত নিধির শরীরের সাথে মিশিয়ে নিল আরেকটু নিবিড়ভাবে। এই বাবু, এইভাবে শ্বাস ফেলে কেউ? আমি আর পারছি না তোমাকে ছাড়া নিজেরে নিয়ে ভাবতে। ইমরেতের ঘোর লাগানো কণ্ঠ শুনে নিধির শরীরের পশম মনে হচ্ছে দাঁড়িয়ে গেল। এইভাবে নিঃশ্বাস নিলে লোকে কি ভাববে? লোকদের ভাবনা আই ডোন্ট কেয়ার, আই অনলি কেয়ার অ্যাবাউট ইউ। ইমরেত নিধির কানে কথাটা বলল। সরুন তোতলে বলছে নিধি চোখ বন্ধ করে। নিচে যে সাফ মানা করবে যে তুমি যাচ্ছ না তাদের সাথে, যদি আমার কথার অপোজিট করো, আমি নিজেও জানি না তোমার কি করব আমি। ইমরেত চোখমুখ শক্ত করে বলল। নিধির ঠোঁট মুছে দিল ইমরেত আলতো করে। নিধি এমন ছোঁয়াতে শিউরে উঠল। নিধি বাইরে যাওয়ার জন্য পা বাড়ালে ইমরেত পিছন দিকে নিধিকে ধরে ওর ঘাড়ে মুখ ডুবায়। নিধি থরথর করে কাঁপছে। তোমার ঘ্রাণে, তোমার ঠোঁটে, তোমার চুলে মাদকতা কাজ করে আমার জন্য। আর এই মাদকতাতে আমি তীব্রভাবে আসক্ত। ছুটবে না কখনো, আর না আমি ছুটাতে চাই। নিধির ঘাড়ে মুখ রেখে বলল ইমরেত। অনুভূতির সংমিশ্রণ। ত্রিধা মোহিনী মৃন্ময়ী। পর্ব 7। নিধি যখন নিচে নামে তখন দেখে ইমরেত খুব আয়েশ করে যমরাজ লুকে সবার সাথে খোশ গল্প শুনতে বিজি আছে। আস্ত দানব। ঠোঁটটা কত ব্যথা করছে এখনো। নিধি অসহায়ের সাথে বিড়বিড় করল। স্মৃতি নিধির ঠোঁটের দিকে নজর গেলে দেখে নিধির ঠোঁট অনেক ফুলা। ইমরেতের দিকে তাকিয়ে বুঝল এই কিছু একটা করেছে। দুই ভাই একই, মানুষজন বুঝে না। মেহবুব মাহিকে কোল থেকে নামিয়ে স্মৃতির উদাম পেটে হাত দেয় সবার আড়ালে। স্মৃতি শিউরে উঠেও নিজেকে সামলে নিল, মেহবুবের দিকে রেগে তাকালেও মেহবুবের কোন ভাবান্তর ন্যায় মনে হচ্ছে সে কিছুই করে না। স্মৃতি হালকা করে হাত উঠিয়ে সবার মনোযোগের আড়ালে মেহবুবের পেটে দিল কোনই দিয়ে ধাক্কা। মেহবুব আউচ বলতে যেও মুখেই রেখে দিল ব্যথাটা, কারণ সামনে সবাই আছে। নিধি তার মায়ের পাশে গুটিসুটি মেরে বসে আছে। ইমরেত তার সামনের চেয়ারে পায়ের উপর পা তুলে কফি খাচ্ছে আর নিধির দিকে মগ্ন হয়ে আছে। নিধি আর চোখে তাকালেও বুঝতে দিচ্ছে না ইমরেতকে, কিন্তু ইমরেত নিধির আর চোখে দেখাটাকে বুঝতে পেরে বাঁকা হাসি দেয়। নিধির বাবা মাকে আর বলতে পারল না যে তাদের সাথে যেতে চায়। যখনই তার মাকে সে কিছু বলতে চাইছে তখনই ইমরেত তার দিকে চোখ রাঙিয়ে তাকাচ্ছে। বেচারা নিধি না গিলতে পারছে ইমরেতকে, না হজম করতে পারছে। এদিকে স্মৃতি ইমরেতকে সবার আড়ালে হাসতে হাসতে নিয়ে যায়। যার জন্য এত আমার গম্ভীরমুখ দেবর ডেসপেরেট হয়ে আছে, তাকে সারাজীবন তোমার করার জন্য তার বাবা মা তোমার ভাইকে কথা দিয়ে দিয়েছে। স্মৃতি ইমরেতকে জানালো। উনারা কথা না দিলেও, আর স্মৃতি না চাইলেও আমি ঠিকই ওর প্রথম বর্ষের পরীক্ষার পর তুলে নিয়ে নিয়ে যে বিয়ে করতাম। ইমরেত সোজা স্টাইলে বাঁকা জবাব। দুই ভাই একই? তোমার ভাইয়ের মতো হইলে বেচারি নিধির কপালে কি যে আছে, স্মৃতি জানালো ঠাট্টা সুরে। ওর কপাল ভালো আছে, এরকম ডাবল রোলে, ডাক্তার প্লাস বিজনেসম্যান, পাচ্ছে হ্যান্ডসাম জামাইকে। ইমরেত নাক ফুলিয়ে বলল। স্মৃতি হেসে তাদের কাছে রওনা দিল। আর ইমরেতও খুশি, স্মৃতির বাবা মা সবকিছুই জানে আর কথাও দিয়েছে সে নিধি তার হবে। নিধির বাবার সরকারি যেই কাজ আটকে ছিল ইমরেত তার লোক দিয়ে ফাইল আইনিভাবে নিয়ে আসছে, সমস্যার সমাধানও হয়ে গিয়েছে। সন্ধ্যার দিকে নিধির বাবা মা সবাই চলে গেল। এমনিতে নিধির বাবা মাকে এতদিন পর দেখতে পেয়েছে। জমিদারের ছেলের জন্য দেখতে যেতে পারে না গ্রামে। কান্নাকাটি করে বিদায় দিয়ে নিধি আর বাবা মাকে। নিধি নিজের চোখ ফুলিয়ে ফেলছে। ইমরেত ইশারাতে না করেছে কাঁদতে, কিন্তু নিধির যতবারই ইমরেতের দিকে তাকিয়েছে ততবারই আরো জোরে কেঁদেছে। মাহি বারবার এসে চোখ মুছে দিচ্ছে। ও ফুপি, তুমি কেঁদে দিলে আমিও কাঁদব সে জানায়। মাহির এমন কথা শুনে নিধি মাহির সামনে না কাঁদলেও রুমে যেয়ে ঠিকই কাঁদছে। স্মৃতি রাতের খাবারের জন্য ডাকলে দেখে কাদার জন্য মাথা ভার হয়ে গেছে, এখন আর উঠতে পারে না সে। আমি খাবো না ভাবিপু, ভাবি প্লাস আপু, নিধি ভালোবেসে ডাকে।
তোমরা খেয়ে ঘুমাও, নিধির মাথা ধরে বলল। স্মৃতি নিচে এসে ইমরেতকে জানালো, ইমরেত জানায় তারা খেয়ে নিয়ে ঘুমায় যেতে। নিধিকে উনি খাওয়াবে। ইমরেত অফিসের কিছু কাজ সেরে, হসপিটালের কিছু খোঁজ নিয়ে, খাবার নিয়ে নিধির রুমে গেল। নিধির রুমে যেয়ে ইমরেতের শ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা। নিধির পরনে প্লাজো হাঁটু অবধি উঠে আছে আর টি শার্টও উঠে আছে হালকা, ফর্সা পেটে দেখা যাচ্ছে। চুলগুলো এলোমেলো। কান্নার কারণে চোখে হালকা, আর নাকটা অসম্ভব লাল হয়ে আছে নিধির। আই হ্যাভ টু কন্ট্রোল মাইসেলফ, নিজে নিজে বিড়বিড় করছে ইমরেত। কিন্তু যখনই নিধির দিকে তাকাচ্ছে সব আউলে যাচ্ছে। 2-3টা বড় নিঃশ্বাস ফেলে নিধিকে ডাকলো ইমরেত। এই নিধি উঠো, খাও, খেয়ে মেডিসিন নিয়ে অফ যাও। ইমরেত ধীরে ধীরে বলল। নিধি ঘুমের বিভোর আর মাথা ব্যথায় ক্লান্ত থাকার কারণে ইমরেতের ডাকে সাড়া না দিয়ে পিঠ উল্টে দিল। পিঠ থেকে টি শার্টটা আরেকটু উঠে গেছে। ইমরেতের চোখ বেরিয়ে আসার উপক্রম, এই মেয়ের দিকে হুঁশ নাই ঘুমানোর সময়। বিয়ের পর একে তো আমার সাথে বদ্ধভাবে বেঁধে রাখতে হবে রাতে কিংবা যখন ঘুমাবে। ইমরেতের আর কন্ট্রোল হচ্ছে না, চলে যাওয়ার জন্য পা বাড়াতে যেও পারছে না। সে একটা একটা করে পা ফেকে নিধির কাছে গেল। নিধির পিঠের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, চোখ আটকে গেল কোমরে থাকা লাল তিলে। ব্যাস এইটুকু ছিল কন্ট্রোললেস কেড়ে নেয়ার জন্য ইমরেতের। নিধি উপর হয়ে শুয়েছিল, ধীর পায়ে ইমরেত যে নিধির পাশে বসল। মাদকতা চোখে নিয়ে নিধির তিলের দিকে সে তাকিয়ে রয়েছে। সে যখন একটু ছুঁয়ে দিল নিধির লাল তিলটার উপর আঙ্গুল দিয়ে তখন মনে হয় নিধি ঘুমের মধ্যে কেঁপে উঠল। নিধির কোমরের কাছে ইমরেতের ঠোঁট নিয়ে বেশ কয়েকটা চুমু দিয়ে আর লাল তিলটাকে আরো রক্তাক্ত করে দিল, সাথে তিলের আশেপাশের জায়গাটাকেও। না খেয়ে ঘুমানোর শাস্তি প্লাস আমার ভালোবাসা, বাঁকা হেসে ইমরেত কথাগুলো বলে নিধির গায়ের উপর চাদর দিয়ে বেরিয়ে গেল। নিধির খেলো না দেখে নিজেও খেলো না। সকালবেলা, যেহেতু আজ শুক্রবার সবাই বাসা থাকবে, নিধির ঘুম ভাঙল বেলা 9টা। নিজেকে ফ্রেশ করবে আপাতত সে, যেহেতু না খেয়ে ঘুমিয়েছে সে নাড়িভুড়ি খাওয়ার জন্য পেট থেকে এখন খাও খাও করছে। নিধির মাথাটা হালকা ভার হয়ে থাকলেও ঘুমানোর ফলে ফ্রেশ লাগছে। পাশে টি টেবিলে চোখ গেল নিধির। সুন্দর ব্ল্যাক কালারের র্যাপিং পেপারের মোড়ানো কিছু একটা উপরে লিখা স্মৃতি। নিধি এক্সাইটেড হয়ে তাড়াতাড়ি করে খুলতে যেয়ে র্যাপিং পেপারের ধারে আঙ্গুল কেটে ফেলেছে, আহ বলেও রক্ত বেরুচ্ছে দেখে। সেদিকে মাথা ব্যথা নেয়, মুখে নিয়ে আঙ্গুলটাকে চুষে নিয়ে পুরো কভারটা খুলে দেখল আইফোন 11 ম্যাক্স। নিধির মুখটা এত বড় হয়ে গেছে। খুশিতে নেচে দিল, ফোন পেয়ে কিছুক্ষণ নেচে দিল নিধি। ফোন বেডে রেখে নিধি গেল ফ্রেশ হতে। এতক্ষণ নিধির রুমে সিসিটিভি ফুটেজ দিয়ে দেখছিল ইমরেত তার ল্যাপটপের দ্বারা। নিধির এরকম বাচ্চামি দেখেই সে 4 বছর আগে ঘায়েল হয়ে তার প্রেমে পড়েছিল। মুচকি হাসিতে ইমরেতকে দারুণ লাগে যদি নিধি দেখত। নিধি ওয়াশরুমে যেয়ে দেখল, জামা চেঞ্জ করার সময় কোমরের জায়গাতে তিলের অংশটুক কেমন কালসিটে ভাবে লাল হয়েছে। মনে হচ্ছে কেউ ওই জায়গাটা ইচ্ছেমতো খুঁচাইছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন হদিশ পেল না নিধি, তখন পাত্তা না দিয়ে ফ্রেশ হয়ে নিচে গেল সে। নিধি নিচে যেয়ে দেখল স্মৃতি কিচেনে আজ রান্না করছে। আজকে তাহলে ভাইয়া কিছু আবদার করেছে, এই জন্য ভাবিপু সকাল সকাল আসছে। থ্যাংক ইউ, স্মৃতিকে পিছন থেকে ধরে নিধি বলল। আচমকা ধরাতে স্মৃতি ভয় পেলেও নিধির বাচ্চামো দেখে হেসে দিল। তা কিসের জন্য থ্যাংক ইউ শুনি? স্মৃতি জিজ্ঞেস করল। এই যে ফোন, নিধি হাতে থাকা ফোন দেখালো নিধির বলল। স্মৃতি বুঝল ইমরেত দিয়েছে তার নাম করে, গতকালই তো জানালো সে যে নিধিকে ফোন দিবে। তুমি কিভাবে জানলে ভাবিপু যে আমার ফোন ভেঙে গিয়েছে? নিধি ঠোঁট উল্টে জিজ্ঞেস করল। আমাকে তুই ম্যাজিশিয়ান ডাকিস না? আমি আমার ম্যাজিক দিয়ে জেনে ফেলেছি। স্মৃতি হেসে বলল। নিধিও ফিক করে হেসে স্মৃতিকে ধরল। নিধি স্মৃতিকে হেল্প করল কিচেনে, ডাইনিং খাবার সাজালো। সবাই খেতে আসছে নিচে। ইমরেত নিধির দিকে তাকালো, যেমন নিধিকে প্রফুল্ল দেখাচ্ছে, মনে হয় কাল কেঁদেছে ও। সবাই যখন খেতে বসল,
নিধি আর চোখে ইমরেতের দিকে তাকিয়ে ফোনটা লুকিয়ে ফেলল। না জানি এই যমরাজ এই ফোনটাও খেয়ে দেয়। ইমরেত খেয়াল করলেও মনে মনে হাসল সে। নিধি মাহিকে কোলে নিয়ে নাস্তা খেতে বসল। লিভিং রুম। খাওয়া শেষে সবাই লিভিং রুমে আড্ডা দিচ্ছে, নিধি মাহির সাথে খেলাতে ব্যস্ত। ইমরেত নিধিকে দেখতে ব্যস্ত আর মেহবুব স্মৃতিকে জ্বালাতে ব্যস্ত। এমন সময় এক ফ্যামিলি তাদের লিভিং রুমের এরিয়াতে উপস্থিত হয়। গার্ড এসে জানালো যখন ইমরেতকে তখন সে পারমিশন করে আসার জন্য। ধনাঢ্য পরিবার থেকে এসেছে তা বুঝালো তাদের গেটআপ দেখে। নিধি উঠে চলে গেল মাহিকে নিয়ে। সবাই নিজেদের মতো কুশলাদি করল, ইমরেত বসে নিজের ফোন গুতাচ্ছে। আসলে যেই জন্য আমরা এসছি সেইটা বলি এখন ভদ্রলোক জানালো। জি অবশ্যই বলুন মেহবুব বলল। আসলে যে মেয়েটিকে এখান থেকে উঠে গেল তাকে আমার ছেলে কলেজে রাস্তা পার হওয়ার সময় দেখছে। ইনফ্যাক্ট বিয়ে করার জন্য এক প্রকার অস্থির হয়ে গেছে। তাইও মেয়ের জন্য আমার ছেলের বিয়ের প্রস্তাব এনেছি। আমার ছেলে আসতে চেয়েছিল কিন্তু ওর জরুরি বাইরে যাওয়া লাগবে এই জন্য আসতে পারেনি ভদ্রলোক জানালো। নিধিকে মিন করতেই ইমরেত তখনই চোখ তুলে তাকিয়েছিল, যখন পুরো কথা শুনল তখন রেগে আগুন হয়ে গেছে। চোখটাও লাল হয়ে গেছে। মেহবুব আর স্মৃতি একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে আর ইমরেতের দিকে তাকাচ্ছে। অনুভূতির সংমিশ্রণ। ত্রিধা মোহিনী মৃন্ময়ী। পর্ব 8। লিভিং রুম। ইমরেতের হাতমুঠো করে বসে আছে কপালে ভর দিয়ে, মেজাজ তার সপ্তমে উঠে আছে। স্টপ ইট! চিল্লিয়ে বলল ইমরেত। ভদ্রলোকের বউ ইমরেতের এমন ধমক শুনে ভয় লাফিয়ে সোফার উপর পা তুলে উঠে বসে গেছে। স্মৃতিও ভয় পেয়ে গেছে। মেহবুব জানতো এমন কিছু হবে, সে তার ভাইকে বলল। রিল্যাক্স ছোট, ঠান্ডা মাথায় কথা বল। মেহবুবের শান্ত জবাব। কিভাবে শান্ত হয়ে উত্তর দিব? উনারা কাকে নিয়ে কথা বলছেন? কার জন্য প্রস্তাব এনেছেন? দাঁতমুখ খিচে জবাব দিল ইমরেত। আই নো বাট দে আর নট অ্যাওয়্যার অফ দিস ভাই। মেহবুব উত্তর দিল। আই ডোন্ট কেয়ার, প্লিজ সে দেম টু লিভ ফ্রম হেয়ার আরও চিল্লিয়ে বলল ইমরেত। ওগো এই ছেলে কি পাগল হয়ে গেছে? এমন চিল্লিয়ে উঠছে কেন? একটু পরপর ভদ্রলোকের বউ জিজ্ঞেস করছে তার স্বামীকে। আহা! চুপ করো ত! ভদ্রলোকে বিরক্তিকর সুরে বলল। স্মৃতি এসেও ইমরেতকে সান্ত্বনা দিচ্ছে যে চুপ করছে। এই আপনারা এখনো বসে আছেন? উঠেন যান এখান থেকে ইমরেত চিল্লিয়ে বলছে। এমন চিল্লাফাল্লা শুনে মাহিকে ঘরে বসিয়ে আসলো কার্টুনের চ্যানেল দিয়ে, আর নিজে নেমে আসলো নিচে। নিধিকে নিচে দেখে ইমরেত মনে হচ্ছে আরও ক্ষেপে গেছে। এই তুমি নিচে নামছো কি জন্য? পা বেশি বড় হয়ে গেছে? সৌন্দর্য দেখাও সবাইরে। ইমরেত নিধির কাছে এসে জোরে জোরে কথাগুলো বলল। আরে এই লোক পাগল হয়ে গেল নাকি? আমি আবার কি করলাম? মনে মনে ভাবছে নিধি। নিধি তুই উপরে যা বোন। স্মৃতি এসে বলল। কি হয়েছে বলবা তো? এমন করছো কেন সবাই তোমরা? নিধি অবাক হয়ে বলল। তোমার সবকিছু এত জানার শখ কেন? যেতে বলছে যেতে পারছো না? নাকি নিজে যে সুন্দরী এইটা নেচে গিয়ে সবাইকে দেখাতে হবে? একটা কথা কারো শুনো না? যত বড় হচ্ছ তত বেশি বুদ্ধি হাঁটুর কাছে যাচ্ছে, এত বেয়াদব কেন তুমি? কলেজে কি পড়তে যাও নাকি ছেলেদের নিজের রুও দেখাতে যাও যে বাসায় প্রস্তাব আসে তোমার জন্য? ইমরেত চিল্লিয়ে বলছে। আচ্ছা পাগলের ফ্যামিলিতে ছেলে আমার মেয়ে পছন্দ করলো। ভদ্রমহিলা বিরক্তি সুরে বলল। ইউ শাট ইউর মাউথ। আমার বাসায় আমার বউয়ের জন্য প্রস্তাব আনেন? আপনার সাহস তো কম না? বেরোন এখান থেকে, আউট! ইমরেত তাদের দিকে ঘুরে জোরে চিল্লিয়ে বলল। ভদ্রলোক তার বউকে নিয়ে সুরসুর করে বেরিয়ে গেল। আর তুমি? ছেলেদের সাথে এত মেলামেশা কেন? নিজে যে মেয়ে সেইটা কি ভুলে যাও? কতবার না করেছি মিশতে বলো কতবার? আসলে আমারই ভুল হয়েছে, এমন অল্প বয়স্কে মেয়েকে আমি ভালোবেসেছি। মাথায় একটুও বুদ্ধি নাই। ঢ্যাং ঢ্যাং করে নিচে নেমে চলে এসেছে। আরে সামান্য তো নিজের বুদ্ধি কাজ লাগাও। ইমরেত নিধি বাহু ধরে কথাগুলো বলছে। নিধির চোখ দিয়ে গোলগোল করে পানি পড়ছে, এতগুলা কথা সে প্রথম শুনল ইমরেতের থেকে।
হ্যাঁ, সে জানে ইমরেত তাকে দেখতে পারে না, কিন্তু তার মনে তাকে নিয়ে এত তিক্ততা। ছেলেবন্ধু কই তার? যে দুইটার সাথে কথস বলে তাদের অলরেডি গফ আছে, দুইজনকে ভাই হিসেবে দেখে। যারা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে তো এখানে তার কি দোষ? মানছে সে একটু কম বুদ্ধির মেয়ে তাই বলে এত কথা শোনাবে তাকে? কয়দিন আগে সে না প্রেম নিবেদন করল? তাকে নিয়ে সেও কিছু কিছু ভাবতে শুরু করেছিল। সব কি মোহ ছিল? নিধি মনে হচ্ছে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। ইমরেত কুল ডাউন। অনেক বলে ফেলেছ? স্মৃতি আর কিছু বলতে যাবে আর আগে ইমরেত বাধা দিল। ওকে বলো আমার চোখের সামনে থেকে চলে যেতে, আমি নিতে পারছি না ওকে আর ইমরেত কড়াভাবে বলল। স্মৃতির বিস্ময় হয়ে তাকিয়ে আছে যে রাগের শিকার হয়ে ইমরেত নিধিকে যত কথা শোনালো এর ফল না তাকে পস্তাতে হয়। নিধি মনে হচ্ছে আকাশ থেকে পড়ছে ইমরেতের এই বিহেভিয়ার দেখে, নিজেকে সামলে নিয়ে উপরের দিকে যাচ্ছে কিন্তু পাটাও মনে হচ্ছে, ধীর পায়ে রুমে যেয়ে মাহিকে তার মা ডাকছে বলে, ঘরের দরজা বন্ধ করে দিল। নিধির বুক ফেটে কান্না আসছে। এরকম বকা কখনো কোনোদিন খায়নি সে। কি দোষ ছিল তার? সে তো জানত না তার বিয়ের প্রস্তাব আসছে। সে জানলে কি নিচে নামতো। বাবা মাকে তার খুব মনে পড়ছে, বালিশ আঁকড়ে ধরে কেঁদেই যাচ্ছে। স্মৃতি পিছন পিছন এসে দরজা নক করে রেসপন্স পায়নি। টেনশনে তার জানও শুকিয়ে যাচ্ছে, কি থেকে কি হয়ে গেল আজকে। অপরদিকে ইমরেত নিজের রুমে এসে নিজেকে লক করে বসে আছে, ঘরের জিনিসপত্র ভাঙচুর করেই যাচ্ছে তারপরেও ক্ষান্ত হয় না সে। সাহস কি করে হলো আমার নিধির জন্য বিয়ে আনার? নিধির উপর শুধু আমার এই ইমরেত চৌধুরীর অধিকার। নিধি শুধু আমার। সব কয়টাকে শেষ করে দিব যে আমার নিধিকে কেড়ে নেয়ার জন্য আসবে হাতে থাকা ফ্লাওয়ার ভাস ভেঙে বলল। যখন ইমরেত একটু শান্ত হলো তখন তার টনক নড়ল নিধির সাথে ক্রোধের বশে কি বিশ্রী বিহেভিয়ার করেছে। মনে পড়েতেই তার মাথাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। তাৎক্ষণিকভাবে ইমরেত নিজের রুমের দরজা খুলে বেরিয়ে পড়ল, নিধির রুমের উদ্দেশ্য। নিধির রুমে দরজা ধাক্কিয়ে চলে যাচ্ছে, কিন্তু নিধি দরজা খুলে না। আরে বড়লোকের ফুয়া জানোস না তুই তোদের সব ঘরের রুমে সাউন্ডপ্রুফ করে রাখছস। স্মৃতি এমন দরজাতে বাড়ি দেয়ার আওয়াজ শুনে, মাহিকে বুকে থেকে নামিয়ে মেহবুবের কোলে দিল যেন ওকে দেখে। স্মৃতি ছুটল নিধির ঘরের দিক যেহেতু আওয়াজটা ওইখান থেকে আসছে। কি করছো কি এখন তুমি? স্মৃতি এসে ইমরেতকে জিজ্ঞেস করল। দেখো না ভাবি নিধি দরজা খুলছে না। এই নিধি দরজা খুলো, দিল আরেকটা বাড়ি ইমরেত জানালো। ও খুলবে না, আরও না করেছে যেন কেউ বিরক্ত না করে। তুমি তো চেয়েছিলেন যেন ও তোমার সামনে না আসে তো? স্মৃতি বলল। ভাবি প্লিজ। তুমিও জানো আমি রাগের মধ্যে বলেছি। রাগ উঠলে হুঁশ থাকে না। আর ও বললেই হলো, দরজা খুলবে না? এই খুলো। লাস্টবার বলছি। তখন না হয় রেগে বলেছি, এখন কিন্তু সত্যি সত্যি তোমার কানের নিচে চটকনা পড়বে একটা ইমরেত চিল্লিয়ে বলছে। কাম উইথ মি। ইমরেতের হাত ধরে স্মৃতি টেনে নিয়ে গেল ডাইনিংয়ে। ইমরেতের সামনে পানির গ্লাস ধরল স্মৃতি, ইশারায় জানালো পানিটা খেতে হবে এখন তাতে। ইমরেত পানিটা নিয়ে এক নিঃশ্বাসে খতম করে ফেলল। লিসেন টু মি কেয়ারফুলি ভাই। তুমি আজ যা ওকে বলেছ অন্য কোনো মেয়ে হলে কিন্তু এখনই বাড়ি ছেড়ে চলে যেত কিন্তু ও আছে কারণ, ওর মা বাবা আমাদের উপর অনেক ভরসা করে তাকে এখানে পাঠিয়েছে। সে চায় না তার বাবা মায়ের কাছে আমরা ছোট হই। আর তুমি যা বলেছ আজকে, তাতে তুমি নিজেও জানো নিধির মতো মেয়ে এই আমাদের জেনারেশনে পাওয়া খুব দুষ্কর। নিধির চালচলন যেমন সোজা সরল তেমনি নিধির মনটাও পানির মতো স্বচ্ছ। নিধিকে আমার ছোট বোন আর কলিজাও ভাবি আমার কারণ আমার নিজের কোন বোন নেয়। তুমি যখন নিধিকে এইসব বলছিলে মনে হচ্ছিল তোমারে গালে একটা থাপ্পড় দেয়। কিন্তু দি নাই কেন জানো? নিধিকে যেমন বোন ভাবি, তোমাকেও আমি ভাই ভাবি কারণ আমার ভাই নেয়। নিধিকে যতটা ভালোবাসি, আমি তোমাকেও আমার ভাই হিসেবে ততটাই ভালোবাসি। তাই তোমাকে বোন হিসেবে আমার শাসন করতে বাধা নেয়। তুমি নিজেও বুঝতে পারছো এখন রাগের বশে কথাগুলো যা বলেছ তা ভুল। রাগের বশে আমরা অনেকটা হিংস্র হয়ে যায়।
তুমি তো এমন ছিলে না। আমি জানি যতটুক তোমাকে দেখেছি আর চিনেছি আর বুঝেছি যে তুমি তোমার এইসবের প্রতি কন্ট্রোল রাখো, তবে আজ কেন এরকম হলো? জানি নিধিকে নিয়ে তুমি অতিরিক্ত সিরিয়াস, অতিরিক্ত ভালোবাসা ও তুমি তাকে, কিন্তু তুমি আজ বলেছ ওকে তাতে তোমার জন্য ওর মনে একটা দাগ কেটে গেছে। সে অনেক কষ্ট পেয়েছে। ইমরেত স্মৃতি কথাগুলো বলল। I know that I hurt her a lot. But she also have to why I so mad about her that time ইমরেত মাথা নিচু করে বলল। সবাই সবকিছু বুঝে না ভাই। তুমি যতটা ম্যাচিউর ও ততটা না। ওর নরম মনে অনেক আঘাত পেয়েছে তোমার এই বিহেভিয়ারে, স্মৃতি বলল। আমি ওকে মানিয়ে আসি। ইমরেত উঠতে গেলে স্মৃতি বসালো ওকে আবার। এখন না, আজ এমনে ধকল গেছে ওর উপর। সময় দেও, স্মৃতি বলল। ওকে ছাড়া আমার দমবন্ধ হয়ে আসে ভাবি। ওকে ছাড়া আমার নিঃশ্বাস নেয়াটাও দায়। আমি তো ওকে পাগলের মতো চাই, ওকে অনেক বেশি ভালোবাসি ফেলেছি সেই 4 বছর থেকে। ওকে আমি কারো সাথে দেখা তো দূরে থাক আমি ভাবতেও পারবো না। নিধি সবসময় উল্টাপাল্টা ডিসিশন নেয়, এই যেমন কয়দিন আগে হোস্টেল খুঁজছিল। আজকের আমার বিহেভিয়ার দেখে যদি অন্য কিছু করে, ও যদি আমারে ছেড়ে যেতে চায় আমি ওকে খুন করে ফেলবো একদম। ইমরেত স্মৃতিকে কথাগুলো রাগে বলে উপরে চলে গেল, নিজের রুমে এসে ধরাস করে দরজা লাগিয়ে দিল। স্মৃতি দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে এগোলো। সে জানে ইমরেত রাগী যতটুক তার চেয়ে অধিকতর ভালোবাসে বেশি নিধিকে। মেহবুবও তাকে তুলে নিয়ে বিয়ে করেছিল, যখন তার বিয়ের কথা অন্য কারো সাথে চলছিল। মেহবুব স্মৃতির উপর যতটা ফুটবল, স্মৃতিও ততটাই ফুটবল। মেহবুবের শ্বাসের রাজত্ব করে যদি স্মৃতি, তাহলে স্মৃতি মনে রাজত্ব করে মেহবুব। এরকম পাগলামি ভালোবাসা দেখে স্মৃতি মেহবুবের ভালোবাসা জালে পড়েছিল। ঘরে এসে স্মৃতি মেহবুবের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল, দরজা লক করে এসে মাহিকে সাইডে দিয়ে কোলবালিশ দিল যেন পড়ে না যায়, আর তার পাশে স্মৃতি, পাশে মেহবুব গভীর ঘুমে মগ্ন। মেহবুবের বুকে মাথা দিয়ে কিছুক্ষণ বুকের টিপটিপ শব্দ শুনল সে। হ্যাঁ, এখানে স্মৃতির বসবাস। মেহবুবের ঠোঁটে স্মৃতির একটু চুমু খেল। মাথার চুলগুলোতে হাত বুলাতে শুরু করল স্মৃতি। মেহবুব ঘুমের মধ্যে স্মৃতি পেটে হাত দিয়ে পা উঠিয়ে দিল তার উপর, স্মৃতির গলাতে মেহবুবের মুখ। আর ঘুমের ঘোরে ঘন ঘন নিঃশ্বাস পড়ছে স্মৃতির গলাতে। স্মৃতিও আরেকটু ঝাপটে ধরল মেহবুবকে। অনুভূতির সংমিশ্রণ। ত্রিধা মোহিনী মৃন্ময়ী। পর্ব 9। নিজের উপরে রাগ লাগার কারণে ইমরেত রাত্রি 12টার দিকে গোসল করতে ঢুকেছে, কোনোক্রমেই তার রাগ কমছে না নিজের উপর থেকে। এমনিতে তার নিজের সবকিছুর প্রতি কন্ট্রোল, তবে আজকে কেন এরকম নিধির সাথে করল? তার নিধি কতটা কষ্ট পেল এই জন্য। 1 ঘন্টা ধরে শাওয়ার নেয়ার কারণে ইমরেত নিজেরে মুছে বের হয়ে আসলো। ভাবছে নিধির কাছে আবার যাবে কি না। নিধি তো দরজা লক করে বসে আছে, ঘরের ভিতর থেকে সিসিটিভি ফুটেজেও কিছু দেখা যাচ্ছে না। ভেঙ্গে দিয়েছে নাকি কে জানে। কিন্তু ও জানবে কিভাবে ওখানে সিসিটিভি ফুটেজ আছে? চিন্তা করতে করতে ইমরেতের এক প্রকার মাথা ফেটে যাচ্ছে। ঘুমের মেডিসিন নিল, নয়তো এই চিন্তা নামক যন্ত্রণা থেকে সে মুক্তি পাবে না। আধা ঘন্টা পর সে ঘুমের রাজ্যে তলিয়ে গেল। রাত্রি 3টা বাজছে। নিধি বালিশ চেপে ফোঁস ফোঁস করে কাঁদছে আর হাতে থাকা চিপসের প্যাকেট গিলছে। সিসিটিভি ক্যামেরা দিকে চোখ দিয়ে রাখছে। তার মেজাজ গরম এই জন্য যে ওই যমরাজের সাহস কি করে হলো আমার ঘরে সিসিটিভি রাখার। খবিশ লোক কোথাকার। নিধির পরক্ষণে নিচের কিছু কথা মনে হলো, তখনই মনে হলো এই দানব ডাক্তারকে কে সে ভালোবাসতে শুরু করেছে। ফ্ল্যাশব্যাক। নিধির কান্না, যখন তার কান্নার সাথে হিচকি উঠার অভ্যাস আছে। হিচকি উঠতে আরম্ভ করেছে, তাই উঠে পানি খেতে যেয়ে দেখছে জগে পানি নাই। তখন চোখ মুখ মুছে জগ নিয়ে পানি আনতে যায় সে নিচে। সিঁড়ির কাছে এসে শুনতে পেল সে স্মৃতি আর ইমরেতের কথোপকথন। আরেকটু কান উঁচিয়ে সে শুনতে গেল কি নিয়ে কথা হচ্ছে। স্মৃতি আর ইমরেতের সম্পূর্ণ কথা শুনে চোখ দিয়ে আবারও তার নোনা জল বইছে। এদিকে তার হিচকিও থেমে গেছে। সে তার রুমের দিকে পা বাড়ালো। বর্তমান। আমাকে বকছেন না মি?
দানবরূপে ডাক্তার। আপনাকে যদি নাকে দড়ি দিয়ে না ঘুরিয়েছি আমার নামও নিধি না। আমাকে আপনি কাঁদিয়েছেন। আমার মতো ভোলা মেয়েকে ওই অপরিচিত লোকের সামনে অপমান করেছেন, আপনার হাল যে আমি কি করি শুধু বুঝবেন এখন থেকে। নিধি আপনমনে কথাগুলো বলছে, আর চিপস চিবুচ্ছে। চিপসটা ছিল তার হ্যান্ডব্যাগে, স্মৃতি প্রায় এটা সেটা খাওয়ার তাকে টাকা দেয়। এটা মেহবুব দিয়েছিল বাইরে থেকে এনে, রাখাই ছিল ব্যাগে। চিপস খাওয়া শেষ করে, পানি খেয়ে একটা লম্বা ঘুমের দিকে নিজেকে নিয়ে গেল। সকালবেলা। নিধি সকালবেলা রেডি হয়ে, পাউরুটি দিয়ে নাস্তা করে। ভার্সিটির উদ্দেশ্য বেরিয়ে গেছে, স্মৃতিকে তার দেয়া ফোন নিধি ব্যাগ দিয়ে বলেছে, আপাতত এটার দরকার নাই ভাবিপু। তোমার কাছে রাখো। স্মৃতি প্রতি উত্তরে কিছু বলতে পারেনি, সে বুঝতে পেরেছে নিধি ঠিক কতটা কষ্ট পেয়েছে। এদিকে ইমরেত ঘুম থেকে উঠে বেলা 1টা। মেডিসিনের চাপে সে এতক্ষণ উঠে নাই। বেহুশ হয়ে ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে, ঘড়ির দিকে নজর গেলে তার চোখ কপালে উঠে যায়। ধরফরিয়ে উঠে সে, ফোন হাতে নিয়ে দেখে সেইম টাইম। অসংখ্য মিসকল, তবে বেশিরভাগ অফিস আর হসপিটালের, আর কিছু স্পাম কল। তাড়াতাড়ি করে ওয়াশরুমে ফ্রেশ হয়ে এসে, নিধির রুমের দিকে গেল, গিয়ে দেখে দরজা খোলা কিন্তু নিধি নাই। ইমরেত টি শার্টটা ঠিক করতে করতে নিচে গেল স্মৃতির কাছে জানতে। মাহিকে গোসল করিয়ে খেলনা দিয়ে ঘরে বসিয়ে রেখে স্মৃতি নিচে আসছে মেহবুবের টিফিন কেরিয়ার অফিসে পৌঁছে দেওয়ার জন্য। সে কিচেনে বসে সেইগুলা টুকটাক রেডি করছে। ইমরেত হন্তদন্ত হয়ে ছুটে আসছে স্মৃতির কাছে, কপালে তার বিন্দু বিন্দু ঘাম। ভাবি নিধি কোথায়? খুঁজে পাচ্ছি না যে, ইমরেত হাঁসফাঁস গলাতে বলল। আরে হো, তুমি এমনে শ্বাস নিচ্ছ কেন? বিপি লো হয়ে গেছে নাকি আবার? দেখি বসো, স্মৃতি অস্থির গলাতে বলল। আমি ঠিক আছি, আগে তুমি বলো নিধি কই? ফোনটাও অফ দেখি। ও কি ফোন রেখে গেছে? ইমরেতের পাল্টা প্রশ্ন। ভাই বসো আগে। নিধি ভার্সিটি গেছে। আর কালকে বকা খেয়েছে তো এই জন্য ফোনও নেয়নি। আসলে তুমি কথা বলো কেমন? স্মৃতি শান্তভাবে বলল। না ভাবি, আমি ওর ভার্সিটি যাব। ইমরেত এই বলে পা বাড়াতে গেলে, স্মৃতি থামায়। হ্যাভ সাম পেশেন্স ভাই। স্মৃতি বলল। ইমরেত ক্ষীণ স্বরে বলল। স্মৃতি মেহবুবের টিফিন পাঠিয়ে, ফোন থেকে মেসেজ করল মেহবুবকে। যা দিয়েছি তা যেন ব্যাক না আসে, ব্যাক আসলে ঠোঁটের ছাল তুলে নিব আমি। স্মৃতি ইমরেতকেও খাইয়ে দিল। স্মৃতি বুঝছে ইমরেত কালকের বিহেভিয়ারের জন্য ভয় আছে, নিধি না কিছু করে বসে, কেমন ক্লান্ত লাগছে তাকে। আল্লাহর কাছে সব ঠিক করে দেয়ার জন্য বলছে বারবার স্মৃতি। অফিসে মেহবুব কাজ সেরে ফোন চেক করলে, দেখে তার বউ মেসেজ দিয়ে পাঠিয়েছে। মেসেজ দেখে বাঁকা হাসি দিল সে। মেসেজ পড়তে পড়তে ড্রাইভার এসে, দরজা নক করে খাবার দিয়ে গেল। এখন তো এইসব খাবো, রাতে তোমাকে না পেলে তোমারও ঠোঁটের ছাল তুলে নিব আমি। মেহবুব চৌধুরী। মেহবুব বাঁকা হেসে বলল। নিধি সন্ধ্যায় বাড়িতে আসে। কিন্তু কারো সাথে দেখা করেনি, যেখানে ইমরেত থাকে সেখানে যায় না। খাবার ও নিজের ঘরে খায়। দরজা সবসময় বন্ধ করে রাখে। নিধি প্রতিদিন খুব সকালে যায় আর সন্ধ্যায় আসে। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। 7 দিন পর, এইভাবে নিধির বিহেভিয়ার 7টা দিন ধরে চালাচ্ছে। ইমরেতের বাড়িতে থেকেও, ইমরেতের সাথে দূরত্ব বজায় রেখে চলছে। ইমরেতের এদিকে দমবন্ধ হয়ে আসছে, নিধির উপর এত বেশি রাগ জন্মেছে এই কদিনে বলার কথা না। হসপিটালের কোন সার্জারিতে হাত দিতে পারেনি সে, না অফিসের কোন কাজে। ইমরেত আজ নিধি নামক একটা বিহিত করেই ছাড়বে। যা বলেছিলাম সেটার খোঁজ? ইমরেতের শান্ত জবাব ফোনের অপাশের ব্যক্তিকে কল করে। কামিং। ইমরেত ফোন কেটে বেরিয়ে গেল, গাড়ি নিয়ে। নিধি ভরদুপুরবেলা ক্লান্ত শরীরে দাঁড়িয়ে আছে রিকশার জন্য। মাত্র একটা বাচ্চার টিউশনি শেষ করল সে, এখনো অনেকে বাচ্চা বাকি আছে। হ্যাঁ, সে টিউশনি আরম্ভ করছে, সিদ্ধান্ত নিয়ে ইমরেতের বাসা ছেড়ে দেয়ার। 1 পা 2 পা করে আগাচ্ছে কিন্তু মাথাটা ঝিম ঝিম করছে নিধির। তার সামনে একটা গাড়ি থামল,
গাড়ি থেমে সেখান থেকে একটা পুরুষ নেমে এসে নিধির গালের উপর সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় মারল। এমনই ক্লান্ত শরীর আর এমন থাপ্পড় খেয়ে নিধি আর টাল সামলাতে পারল না, নিচে বসে গেল। ঝাপসা চোখে দেখে শুধু একটা কথা বলল, যমরাজ আপনি আমাকে আবার মারলেন। নিধি কথাটা বলেই জ্ঞান হারিয়ে ফেলল। মেঝেতে তার মাথাটা পড়ার আগেই ইমরেত নিধির মাথাটা তার বুকের সাথে চেপে ধরল। আশেপাশের মানুষ তাকাচ্ছে তাদের দিকে, ইমরেত সবার দিকে কেমন রক্তচক্ষু নিয়ে তাকালো। শো এন্ড নাও গো অল অফ ইউ। আমার বউ বেশি তোত্তারামি করেছিল তাই মেরেছি, দেখা শেষ। জাস্ট লিভ। ইমরেতের চিল্লানি শুনে যে ৫-৬ জন মানুষ ছিল কেটে পড়ল। তোমার অবস্থা যে কি করি আমি এখন থেকে টের পাবা। ৭টা দিনের তীব্র জ্বালা তোমার উপরে আমি ঝাল তুলব। ইমরেত নিধির মুখের দিকে তাকিয়ে বলে উঠল। নিধিকে কোলে নিয়ে ইমরেত গাড়িতে বসে ড্রাইভ করতে লাগল। অনুভূতির সংমিশ্রণ। ত্রিধা মোহিনী মৃন্ময়ী। পর্ব ১০। বিকাল বেলা। নিধি জ্ঞানহীন হয়ে বেডে পড়ে আছে, স্মৃতি পাশের মেহবুব দাঁড়িয়ে আছে। ইমরেত হাতমুঠো করে সোফায় বসে আছে, মুখ দেখে মনে হচ্ছে এখনো যমরাজের রাগ কাটেনি। একে কোথায় পেলি তুই? এরকমভাবে পড়ে আছে কেন? জ্ঞান হারালো কিভাবে? এরকম নানান প্রশ্ন স্মৃতি ২ ঘন্টা যাবৎ করেই যাচ্ছে ইমরেতকে, কিন্তু ইমরেত কাউকে কোন জবাব দিচ্ছে না। ভাই বলবি তো নাকি? মেহবুব এইবার বিরক্তি সুরে বলল। ও ৭ দিন যাবৎ ঠিকঠাক খায় না। তুমি, স্মৃতি দিকে তাকিয়ে, যে খাবারগুলো প্রতিদিন দিয়ে আসো সেইগুলো ও প্রতিদিন সকালে দারোয়ানকে দিয়ে আসে। টিউশানি করাচ্ছে এই ৭ ধরে। রোদে হেঁটে আসে। ইমরেত দীর্ঘশ্বাস ফেলে বলল। স্মৃতি আর মেহবুব প্রচণ্ড অবাক হল। নিধির মুখ দেখে মনে হচ্ছে এই কদিনে ইচ্ছা করে না খেয়ে নিজেকে কষ্ট দিয়েছে। রাগ আমার উপর যেহেতু, সেহেতু ঝালটা আমার উপর দিয়ে মেটাতো সে। কেন সে নিজেকে কষ্ট দিল? ও কি জানে না ওর কষ্টে আমার দ্বিগুণ কষ্ট হয়? ইমরেতের শান্ত জবাব। স্মৃতি আর মেহবুব কি বলবে ভেবে পাচ্ছে না। আসলে তাদেরও ভুল। নিধির দিকে কড়া নজর দেয়া উচিত ছিল। বাচ্চা মেয়ে আমানত সে, কিন্তু দিনের পর দিন সে নিজেকে এইভাবে কষ্ট দিবে এটা ধারণার বাহিরে ছিল তাদের। ভাইয়া, তুমি। নিধির দিকে তাকিয়ে ওর বাবা মাকে ফোন দাও। বিয়ের ডেট ফাইনাল করো। আই ডোন্ট ওয়ান্ট এনি কাইন্ড অফ এক্সকিউজেস। ও যা করেছে সে নিয়ে আমি আর রিস্ক নিতে চাই না। ইমরেত শান্তভাবে বলল। মেহবুব ও সায় দিল, কারণ নিধির কর্মকাণ্ডে সেও ভয় পেয়ে গেছে কখন কি করে বসে। স্মৃতি শুধু এক ধ্যানে নিধির শুকনো মুখের দিকে চেয়ে রইল। দীর্ঘশ্বাস ফেলে সে নিচে গেল। স্মৃতি চলে যেতেই মেহবুব ও পা বাড়ালো নিধির বাবা মাকে কল করার জন্য। ইমরেত নিধির দিকে ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে। আমাকে কষ্ট দিতা আমি মেনে নিতাম, কিন্তু তুমি তোমার মধ্যে আমার বসবাসটাকে কষ্ট দিয়েছ, সেটা কি করে মেনে নেই বলো? তোমাকে শাস্তি অবশ্যই পেতে হবে। ইমরেত চোয়াল শক্ত করে বলল। সন্ধ্যাবেলা। নিধি টিপটিপ করে চোখ খুলছে। আশেপাশে তাকিয়ে বেশ খানিকটা সময় লাগলো সে কোথায় আছে। ফুটবল লাগছে তার নিজের কাছে নিজেকে। নিধির বসে উঠতেই পরক্ষণে মনে হলো তার সামনে ইমরেত এসে কত জোরে থাপ্পড় মেরেছিল। মনে পড়তেই চোখে জল ভরে আসলো তার। নিধি চোখ মুছে ওয়াশরুমে গেল গোসল করতে। এরকমভাবে সে ৭টা দিন করছে। গোসল সেরে নিচে যাবে তার আগেই স্মৃতি এসে পড়েছে তার রুমে। স্মৃতি নিধির দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। খাবারটা শেষ করো। স্মৃতি শান্তভাবে জবাব দিল। নিধির বুকটা কেমনে মোচড় দিয়ে উঠল স্মৃতির মুখে তুমি ডাক শুনে। কি হয়েছে ভাবিপু? তুমি আমাকে তুমি বলে ডাকছো কেন? নিধির স্মৃতির দিকে এগিয়ে স্মৃতির হাত ধরে বলল। কিছু হয়নি। অপরিচিতদের আমি বয়সে ছোটদের তুমি বলি। স্মৃতি উত্তর দিল। কিছু তো হয়েছে, বলো আমি কোন ভুল করেছি? করে থাকলে বকো মারো। এইভাবে কথা বলিও না প্লিজ ভাবিপু, নিধি কাদো মাখা কণ্ঠে বলল। নিধির হাত নিজের থেকে সরিয়ে বলল স্মৃতি। তুমি খাবার বটা শেষ করো, আমি দাঁড়িয়ে আছি। আমার আরও কাজ আছে। নিধি এইবার হাউমাউ করে কাঁদতে আরম্ভ করল স্মৃতিকে ধরে।
স্মৃতির এরকম বিহেভিয়ারের সাথে সে পরিচিত নয়। স্মৃতি ও আর সামলাতে না পেরে উঠে নিধিকে ধরে সেও কেঁদে দিল। একবার বলতে পারতি? রাগ কার উপর করেছিস, ঝড় নিজের উপর দিয়ে তুললি? একবার জানাতে পারতি? আর না খেয়ে তোর শরীর কত দুর্বল করেছিস বুঝতে পারছিস? স্মৃতি নিধির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। ইমরেতের উপর রাগ করেছিস? ইমরেত তোর জন্য পাগল হয়ে হন্য হয়ে আজ খুঁজেছে? রাগে বকেছে সেইটা বুঝছি, কিন্তু তুই বুঝলি না তার রাগের চেয়েও গভীরতা বেশি তোর উপর ভালোবাসা তার। ইমরেত তোকে কতটা পাগলের মতো ভালোবাসে, তিলে তিলে কতটা না পাওয়ার যন্ত্রণা ভুগে আসছে 4টা বছর ধরে আমি দেখে আসছি। স্মৃতি কিছুক্ষণ থেমে বলল। আমিও যে তাকে খুব ভালোবাসি ভাবিপু। নিধি নাক টেনে জবাব দিল। মানে, কবে থেকে? আর ভালোবাসলে এরকম করলি কেন? স্মৃতি অবাক হয়ে প্রশ্ন করল। তারপর নিধি বলতে শুরু করল সেদিন রাতের স্মৃতি আর ইমরেতের কথা শুনেছে, ইমরেতকে নিয়ে তার আংশিক ফিল নিয়ে বলা। সব শুনে স্মৃতি তো হতভম্ব। এরা দুজনেই এমন আজাইরা কাজ করবে, মাথা খারাপ হবে তার। আমি শুধু উনাকে বুঝাতে চেয়েছি, আমাকে কষ্ট দিলে উনিও আঘাত পান। ভালোবাসাটা আমার কতটুক তার প্রতি সেইটুকু শুধু বুঝতে চেয়েছি এই কদিনে। আমি তার সামনে যাইনি ঠিকই, কিন্তু তাকে এই কয়েকদিনে চোখের আড়াল হয়ে আমার জন্য তার ঝোটপটানি দেখেছি। আর আমি সাকসেস হয়েছি। কিন্তু বেয়াদবটা আজ আমাকে আবার মেরেছে। নিধি নাক টেনে বলল। তো কি করবে? তুই এত পাজি? এমন কাজ করে কেউ? স্মৃতি হেসে বলল। তো উনি আমার রুমে সিসিটিভি রাখবে কেন? আমি তো দেখতে পেয়েছি যেখানে উনি ক্যামেরা রেখছিল সেখানে আমার ফার্স্ট এইড বক্স ছিল। আমার আঙ্গুল কেটে যাওয়াতে ওইখান থেকে ওয়ান টাইম ব্যান্ডেজ আনতে যেয়ে দেখি ওখানে সিসিটিভি ক্যামেরা। আমি দেখে ভেঙে ফেলেছি তখন নাক ফুলিয়ে বলল নিধি। স্মৃতি কি বলবে এদের কাহিনী দেখে বুঝে উঠতে না পেরে নিধিকে খাইয়ে দিয়ে নিচে গেল আর তাকে বলে গেল এমন উদ্ভট কাজ আর না করতে। রাতের বেলা 1টা বাজছে, নিধি ঘুমায় না। ইমরেত একবারের জন্য তার ঘরে আসেনি। মেজাজটায় নিধির খারাপ হয়ে যাচ্ছে। সেধে আসলে কি হয় বাপু? নিধি আর থাকতে না পেরে ইমরেতের ঘরে গেল, দেখে ইমরেত নাই। তখন সে নিচে গেল ফ্রিজ থেকে আইসক্রিম খেতে। আইসক্রিম খেয়ে মাথা ঠান্ডা করবে সে। নিধি নিচে যেয়ে কিচেনে দেখতে পেল ইমরেত খালি গায়ে ফ্রিজ খুলে ফ্রিজ থেকে পানির বোতল বের করে খাচ্ছে। ফোকা ফোকা বডি দেখে নিধির চোখ কপালে। এত সুন্দর ফিগার কোন ছেলের হয়? একটু কম সুন্দর হলেও পারত। আরও মেজাজ খারাপ হয়ে গেল যে উদাম শরীর নিয়ে নিচে আসছে এই জন্য। এই মুহূর্তে কেই যদি তার খালি গায়ে দেখে তার সুন্দর যমরাজ জামাইকে দেখে ফেলে। নজর দিয়ে দিবে। নিধি যে ইমরেতের মুখ থেকে বোতল নিয়ে নিল, ইমরেত কিছু বলল না। ইমরেতের সামনে ঢকঢক করে পানি খেয়ে ফেলল নিধি। আপনি যে রূপবান তা দেখানো লাগবে সবাইকে? নিধির করা প্রশ্ন। নিধির এমন প্রশ্নে ইমরেত ভড়কে যে হাসি পেলেও নিজেকে কন্ট্রোল করে, নিধিকে এভয়েড করে উপরে যাচ্ছিল। ইমরেতের এভয়েডনেস দেখে নিধির মাথা খারাপ হয়ে গেল। ইমরেত যাওয়ার জন্য পা বাড়ালে নিধির ইমরেতের হাত টেনে ধরে সামনে আনল। এত শক্তি কই পাইল এই মেয়ে, এত দুর্বল দেখলাম তাও, ইমরেত নিজে নিজে বলল। উত্তর না দিয়ে কই যান? নিধি রেগে বলল। আম নট ইন্টারেস্টেড। ইমরেতের বলল। নিধির কর্মকাণ্ড দেখে ইমরেতের হাসি পাচ্ছে, কিন্তু সে দেখে চাই নিধি কি করে। কি বললি? নিধি রেগে বলল। নিধির মুখে তুই ডাক শুনে ইমরেতের চোখ কপালে, সে অন্তত এটা আশা করে নাই। নিধি রেগে ইমরেতকে কাছে টেনে ইমরেতের চুল মুঠো করে মুখের কাছে যে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আকস্মিকভাবে ইমরেতের চোখ আলুর মতন হয়ে গেছে। সে ভাবতে পারে নাই নিধি এমন কিছু করবে। এদিকে নিধি তার চুল টেনে ঘাড়টাকে টেনে ধরে চুমু খেয়েই যাচ্ছে। বেশ কিছুক্ষণ নিধি চুমু খাচ্ছে, তার ঠোঁটে কামড়ও দিয়েছে। ইমরেতের ও আর কন্ট্রোল পসিবল হচ্ছে না। নিধি সরতে যাবে তার আগে ইমরেত তাকে দেয়ালে চেপে ধরে কেমন তৃষাতুর হয়ে চুমু খেতে আরম্ভ করল। উদাম বুকে নিধির নখের দাগও বসল কয়েকটা। নিধির কোমর জুড়ে ইমরেতের হাত খেলা করছে। নিধি শ্বাস নিতে পারছে না, কিন্তু ইমরেত ছাড়ছেও না এদিকে।
আধা ঘন্টা পর ইমরেত ছাড়ল নিধিকে। একে অপরের বুকের সাথে লেগে আছে তারা। হাঁপাচ্ছে দুজনেই। ভালোবাসি আপনাকে খুব। কখনো ছেড়ে যাবেন প্লিজ, এই বলে নিধি ইমরেতকে জড়িয়ে ধরে কান্না করে দিল। অনুভূতির সংমিশ্রণ। ত্রিধা মোহিনী মৃন্ময়ী। শেষ পর্ব। ইমরেতের বুকে নিধি হেলান দিয়ে আছে, দুজনে এখনো কিচেনে। নিধি ছাড়ছে না আজ ইমরেতকে। ইমরেত উঠার নাম নিলেই নিধি ভা ভা করে উঠছে একটু পর। কোন পিচ্ছি মেয়ের পাল্লায় পড়ল সে। কিন্তু নিধির এরকম বাচ্চাপনা দেখেই ইমরেত ফিদা হয়েছিল। বেশ কিছুক্ষণ পর দেখল নিধির সারা শব্দ নেয়, তাকিয়ে দেখলে সে দেখে নিধি ঘুমিয়ে পড়েছে হেলান দিয়ে। ইমরেত মুচকি হেসে কোলে করে নিধির রুমে এগোল। নিধির রুমে নিধিকে শুইয়ে দিয়ে নিধির কপালে চুমু একে দিয়ে বলল, ভালোবাসি। নিধির গায়ে কম্বল দিয়ে ইমরেত নিজের রুমে গেল। আজ তার অনেক শান্তি লাগছে, তার নিধিমনি তাকে ভালোবেসে ফেলেছে, কতটা দিন অপেক্ষায় ছিল এই দিনের। ইমরেত নিজের ঘরে যেয়ে বালিশে মাথা দিয়ে চোখ বুজলে নিধির হাসিমাখা ছবি ভেসে ওঠে, এই প্রতিবিম্ব দেখে ইমরেত মুচকি হেসে ঘুমের রাজ্যে পাড়ি জমাল। সকালবেলা। নিধি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই তার চোখ চড়াক গাছ। তার বাবা মা নিচে বসে হেসে হেসে কথা বলছে, ইমরেত আর মেহবুব ভাইয়ের সাথে। তার মায়ের কোলে বসে মাহি কি যেন খাচ্ছে। নিধি মা বলে ডাকতেই তার মা তার দিকে হাসি দিল। আমার মা কত বড় হয়ে গেছে, যে এখন বিয়ে দিতে হবে? নিধির মা এসে বলল। বিয়ের কথা শুনে সে অবাক। পরে সব বিস্তারিত আলোচনা শুনে বুঝল, এই যমরাজ অর্থাৎ ইমরেত তার বাবা মাকে ডেকে এনে বিয়ের কথা তুলেছে। বিয়ের ডেটও ফিক্সড হয়ে গেল। ঘরোয়া ভাবে বিয়ে হবে, নিধির এক্সাম শেষে বড় করে অনুষ্ঠান হবে। ঘরোয়া ভাবে বিয়ে হলেও কিছু টুকিটাকি কেনাকাটা তো করাই লাগবে, স্মৃতির মন্তব্য। তাই তাদের সিদ্ধান্ত অনুযায়ী আজকে সন্ধ্যায় সবাই শপিং এ যাবে। ইমরেত নিধিকে একা ডাকলে নিধি শুধু মুখ ভেঙচি দিচ্ছে কখন থেকে। ইমরেত এইবার রেগে সবার মনোযোগ ভাগ হইলে নিধির হাত ধরে পাশের রুমে ঢুকে দেয়ালে চেপে ধরে ঠোঁটে কামড় দেয়। আউচ! আস্ত দানব, নিধি বলল। হ্যাঁ তোমারই তো। কোন সমস্যা? ইমরেতের বাঁকা জবাব। হুহো নিধি আবার ভেঙচি দিল, এইবার নিধির ঠোঁট আঁকড়ে ধরে চুমু খেতে শুরু করল। নিধিও কম যায় কিসে, নখ দিয়ে দেবে দিচ্ছে ঘাড় তার। সন্ধ্যাবেলা। সবাই খুব শপিং করছে, মেহবুব আর ইমরেতের কাজ পড়ায় সাথে আসতে পারেনি তারা। নিধির জন্য লাল বেনারসি আর ইমরেতের জন্য সাদা ধবধবে পাঞ্জাবি। স্মৃতি গয়নাও কিনল নিধির জন্য। শপিং শেষে রাত 10টার দিক তারা মল থেকে বের হয়ে গাড়ির কাছে আসে, ড্রাইভার ব্যাগগুলো গাড়িতে তুলে। সবাই দাঁড়িয়ে আছে, মাহি হুট করে বলল, মা ফুপি কই? স্মৃতি এই তো বলে দেখতে যেয়ে দেখে নিধি নাই, নিচে নিধির ব্যান্ড পড়েছে চুলের। হন্য হয়ে খুঁজতে আরম্ভ করল কিন্তু পায় না। স্মৃতি আর নিধির মায়ের বুক কেমন করছে এইসব দেখে, তারা আরেকবার গোটা শপিং মল দেখে এলো কিন্তু পেল না। স্মৃতি তখন মেহবুবকে ফোন করে জানাতেই, মেহবুব ইমরেতকে জানালো। ইমরেতের বুক ধুক করে উঠল ভাইয়ের এমন কি শোনাতে, ইমরেতকে বলার সে 1 সেকেন্ড দেরি না করে সাথে বাড়ি পৌঁছালো। বাকিরাও বাড়ি গেছে, নিধির মা বারবার অজ্ঞান হচ্ছে, নিধির বাবা কেমন জড়সড় হয়ে বসে আছে। ইমরেতের চোখে এত বেশি লাল যে মনে হচ্ছে তক্ত বের হবে। শপিং মলের আর রাস্তার সিসিটিভি ফুটেজ জানালো। ল্যাপটপে বসে দেখছে সে, দেখতে পেল নিধিকে একদল ছেলে পিছন থেকে অনেকক্ষণ ধরে ফলো করছে। তারা যখন শপিং শেষে নিচে নামল, সবাই সামনে, নিধি পিছনে দাঁড়িয়ে চুল খোপা করে ব্যান্ড দিতে যাবে, অমনিতে একটা গাড়ি এসে একটা লোক নেমে নিধির মুখ চেপে গাড়িতে নিয়ে চলে গেল, ব্যান্ড ওখানেই পড়ে রইল। আরে এটা রকি না? জমিদারের ছেলে? নিধির বাবা বলল। নিধির বাবার এমন আর্তনাদে ইমরেতের কাছে সব ঘটনা পানির মতো স্বচ্ছ। সব পুলিশ, গোয়েন্দাকে জানানো হলো 1 ঘন্টার মধ্যে তার বউয়ের নিউজ চায়। নিধির মুখে হালকা পানি ছিটা পড়াতে আধো আধো চোখ খুললে দেখল চারপাশে বিভিন্ন বস্তা আর তাকে চেয়ারে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে।
সামনে তাকালে বসে থাকা মানুষটিকে দেখে নিধির আত্মা শুকিয়ে গেছে। রকি বসে আছে সামনে। তুই কি ভেবেছিস আমারে বিয়ে না করে ওই বড়লোকে ডাক্তারকে বিয়ে করবি? আর আমি বসে বসে আঙ্গুল চুষব? তুই শুধু আমার। রকি বিশ্রীভাবে নিধির দিকে তাকিয়ে বলল। নিধি ভয় কুঁকড়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরছে। ভাগ্যিস তোর মায় আজকে বাসে ওঠার সময় রহিমার মাকে বলল তোর বিয়ের কথা, আমার ছেলাপেলা ওখান দিয়ে না গেলে ধরতেই পারতাম না তোরে বলে রকি এগিয়ে এসে নিধির গা থেকে কেমন বিশ্রীভাবে স্মেল নিচ্ছে। দরজাতে টোকা পড়ছে। রকি বিরক্তিকর হয়ে বলল, কে রে? বসো, ফুলি আইছে খাবার নিয়ে। তোরা ব। আমি আইতাছি বলে রকি বেরিয়ে গেল, নিধির মুখে ক্লোরফর্ম মেরে। নিধি বেহুশ হয়ে পড়ল। 2 ঘন্টা পর নিধি আবার জ্ঞান ফিরল কিন্তু বাধা অবস্থায়। রকি দেখি আবার আসছে কিন্তু চাহনি তার বিশ্রী। জায়গা পড়ছস? আই বাসর রাতটা সাইরা নি। রকি বলল। না প্লিজ, পায়ে পড়ি তোমার। ক্ষতি করবে না। নিধির শরীরে কুলোই না তাৎপরেও আকুতি মিনতি করছে। রকি সেই তোয়াক্কা না করে নিধির গা থেকে ওড়না টানতে যাবে, ওমনে রকির মুখে লাথি পড়াতে মুখ থুবড়ে দূরে পড়ল। নিধি চোখ তুলে তাকালে, হাসির ফুটল মুখে, চোখ দিয়ে বৃষ্টি পড়ছে তার। ইমরেত অস্ফুট স্বরে বলল নিধি। ইমরেত তাড়াহুড়ো করে হেসে নিধিকে বুকে ধরল। নিধির ফোনের লোকেশন ট্র্যাক করে জানতে পেরেছে সে, নিধির ব্যাগ দেখে দূরে পড়েছে। রকি এগিয়ে আসলে ইমরেত আবারও এক লাথি দিল। রকি নিচে পড়লে, বুকে অনেকগুলা লাথি পড়ছে তার। ইমরেতে গালের থাপ্পড়। রকির ছেলাপেলা গুলো সবাইকে ধরে নিয়েছে পুলিশ। ইউ ওয়ান্ট টু টাচ মাই ওয়াইফ? ইউ বাসটা বলেই ইমরেত রকির মেইন পার্টে এক লাথি। রকি মা বলে এক চিৎকার দিল। পুলিশ এসে ইমরেতকে থামালো নয়তো খুন হয়ে যাবে। ইমরেত নিজেকে শান্ত করে, জ্ঞানহীন নিধিকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল সে। তার জানটা এখনো ধকধক করছে। নিধিকে পেয়ে সবাই মনে হচ্ছে জান ফিরে পেল। নিধিকে বেডে শুইয়ে, ইমরেত নিধির গায়ে ইঞ্জেকশন পুশ করল। বেশ কিছুক্ষণ পর নিধি জ্ঞান ফিরলে, সামনে থাকা ইমরেতের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে দিল। হুসস, বেবি। সি আই এম হেয়ার। ইমরেত নিজের চোখের পানিটা আড়াল করে নিধিকে সান্ত্বনা দিল। নিধি তার মাকে ধরেও কান্না করে দিল, তখন মাহি বলে উঠল, নো কান্না, অনলি হাসি হবে। সবাই ফিক করে হেসে দিল। আজ সেই অনাকাঙ্ক্ষিত দিন। নিধি আর ইমরেতের বিয়ের দিন। কিছুক্ষণ আগে বিয়ে পড়ানো হয়েছে, লাল বেনারসিতে নিধিকে ইমরেতের কাছে পুতুল বউ লাগছে। আর ইমরেত? সে তো সাদা পাঞ্জাবিতে রাজার চাইতে কম লাগছে। আজ নিধি ড্যাব ড্যাব করে ইমরেতের দিকে তাকিয়ে আছে, ইশারায় অনেকবার ইমরেত বলেছে চোখ নামাতে কিন্তু না, সে ইমরেতকে রীতিমতো গিলে খাচ্ছে। সবাই এই নিয়ে হাসাহাসিও করছে। নিধিকে ইমরেতের রুমে বসিয়ে রেখে, ইমরেতকে দরজার কাছে আটকে রেখেছে সে। তার পাওনা নাকি তাকে দিতে হবে, ইমরেত সময় ব্যয় না করে স্মৃতিকে টাকা দিয়ে দিল। স্মৃতি হেসে ফেলল যে এত ডেসপেরেট বউয়ের কাছে যাওয়ার জন্য। ইমরেত ঢুকে দরজা লাগালো, এদিকে মেহবুব এসে স্মৃতিকে কোলে তুলে নিজের রুমে নিয়ে গেল। আরে করছো কি? বয়স হইছে বুদ্ধি নাই? স্মৃতি বলল। চুপ, আমার এইজ 35 মাত্র। ত মেহবুব বলল। তো স্মৃতি কিছু বলতে যাবে তার আগে মেহবুব তার ঠোঁট নিয়ে বন্ধ করে ফেলেছে নিজের ঠোঁট দিয়ে। স্মৃতিকে বেডে শুইয়ে দিয়ে মেহবুব বলল, আরেকটা মাহি চাই। ডোন্ট ট্রাই টু স্টপ মি এই বলে স্মৃতিকে আদর দিতে ব্যস্ত হয়ে পড়ল। স্মৃতিও কম কিসে, সেও মেহবুবকে দিচ্ছে। ভালোবাসার চাদরে তারা দুজন। ইমরেত দরজা লক করে কাছে আসতেই, নিধি বলে উঠল, এতক্ষণ লাগে আসতে? ইমরেত ভ্যাবাচেকা খেয়ে গেল, নিধির কথা শুনে। আমার গরম লাগে নিধি বললে, ইমরেত তাড়াহুড়ো করে ঘোমটা তুলে নিধির। চাঁদের আলোতে অপসারী লাগছে নিধিকে তার। নিধিকে ওদিকে বকবক করছে, ইমরেত হুট করে নিধির ঠোঁটে চুমু খেল। নিধি এমন আক্রমণে লজ্জা নেতিয়ে পড়ল। আজকে কোন কথা হবে না। আজকে আমাদের অনুভূতির সংমিশ্রণ হবে। আজকে আমাদের নিঃশ্বাস কথা বলবে। ইমরেত কথাগুলো বলেই নিধির ঠোঁট আঁকড়ে ধরল।
বাড়তে লাগলো দুইজনের উত্তেজনা, মেতে থাকলো নিজেদের মাঝে। ডুব দিল তাদের অনুভূতির সংমিশ্রণে। সমাপ্ত।